তোরা আবার এসেছিস। যত নাস্তিক বিদেশির দল, সব ব্যাপারে তোদের নাক গলানো চাই, তাই না? তোরা যা, দূর হ, এক্ষুনি দূর হ বলছি এখান থেকে, দূর। স্টিফেন, get a hold on yourself, old man. এটা আমাদের অতিথি। অতিথি নাকি শয়তানের দূত? সব জানা আছে, সব জানি আমি, সব কটা শয়তান। ওফ, এই বুড়োকে নিয়ে তো আর। বাই দ্য ওয়ে জেন্টলম্যান, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আমাদের স্টিফেন একটু মানে অসুস্থ আর কি, বুঝতেই পারছেন। না মিকোবু, তুমি ওকে বলতে দাও প্লিজ। হ্যালো স্যার, বলুন কি জানেন আপনি, আমরাও জানতে চাই। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। মরু পিরানহা ৫ নম্বর স্পেসিমেনের পর আজ শুনবেন সৈকত মুখোপাধ্যায়ের আরেকটি সাইফাই অ্যাডভেঞ্চার কাহিনী, প্রেতের দ্বীপ প্যারাকিট। গল্পটি আমরা নিয়েছি সৈকত মুখোপাধ্যায়ের লেখা রহস্যভেদী নীল এই বইটি থেকে। বইটি পত্রভারতী থেকে প্রকাশিত হয় জানুয়ারি ২০২৩ সালে। মুখ্য ভূমিকায় দীপ বসু, সৌভিক গুহ সরকার, অংশুমান পাল ও আরও অনেকে। শুরু হচ্ছে প্রেতের দ্বীপ প্যারাকিট। শুরুতে যে কথোপকথনটা শুনলেন তার ঘটনাস্থল কিন্তু এই কলকাতা শহর নয়। জায়গাটার নাম রড্রিগেস, রিপাবলিক অফ মরিশাসের অন্তর্গত একটা বড় সড় দ্বীপ। কীভাবে আর কেন যে এত জায়গা থাকতে সেখানে গিয়ে পড়েছিলাম তার উৎস সন্ধান করতে হলে ফিরে যেতে হবে গত ডিসেম্বরের এক সন্ধ্যায়, যখন সুরজিৎদা অনেকদিন বাদে অস্ট্রেলিয়া থেকে আমায় ফোন করেছিলেন। আরে কি খবর, তোমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আর পাখিরা সময় দিল ফোন করার? তাহলে পুরনো বন্ধুদের কথা তো ভুলেই গেছো। কি বলি বলতো, কাজ থেকে মুখ তোলার ফুরসতি পাই না তো। তা তোরাও তো মাঝে মধ্যে একটু খোঁজ খবর নিলে পারিস। ওই দেখো, অমনি আমাদের ঘাড়ে দোষ। আচ্ছা শোন, তোকে একটা দরকারে ফোন করেছি। বলছি মরিশাস যাবি? হ্যাঁ, মরিশাস কেন? আসলে আমি একটা এক্সপিডিশনের প্ল্যান করেছি, যেখানে বেশ কিছু হারিয়ে যাওয়া পাখির দেখা পেয়ে যেতে পারি। বলা যায় না, হয়তো নতুন কোনো স্পিসিসই পেয়ে গেলাম। মোট কথা জায়গাটার প্রচুর প্রসপেক্ট আছে। যাবি? সুরজিৎদার সঙ্গে আমার ছোটবেলার পরিচয়, একই স্কুলের ছাত্র ছিলাম আমরা। ওদের বাড়ি আমাদের বাড়ির কাছেই, সিঁথির মোড়ে। তবে এখন ডক্টর সুরজিৎ সান্যাল একজন পৃথিবী বিখ্যাত অর্নিথোলজিস্ট, মানে পক্ষী বিজ্ঞানী, এবং প্রায় ২০ বছরের ওপর দেশ ছাড়া বিভিন্ন দেশের নানান ইউনিভার্সিটিতে অধ্যাপনা আর গবেষণার কাজ করে আপাতত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে স্থিত হয়েছেন। হিসেব মতন সুরজিৎদার বয়স ওই ৪৫-এর কাছাকাছি হবে। বেটে খাটো গোলগাল চেহারা, গালে চাপ দাড়ি, ইদানিং বেশ একটু ভুঁড়িও গজিয়েছে। ভারী ফুর্তিবাজার রসিক মানুষ, মুখে সারাক্ষণ হাসি লেগেই থাকে। বছরে একবার পুজোর সময় সিঁথির বাড়িতে ফেরে, আর ফিরেই আমাদের মতন কয়েকজন পাড়া তুতো ভাইকে ডেকে নিয়ে জমিয়ে আড্ডা মারতে বসে যায়। সেই সব আড্ডায় বাটিকের লুঙ্গি আর সাদা ফতুয়া পরা সুরজিৎদাকে কোলের উপরে হারমোনিয়াম নিয়ে বসে হেমন্ত কিংবা মান্নাদের আধুনিক গান গাইতে শুনলে কে বলবে মানুষটা একজন অত বড় বৈজ্ঞানিক। এহেন সুরজিৎদা যে সেদিন আমাকেই ধরেছিল তার পক্ষী সন্ধান অভিযানে সঙ্গী হওয়ার জন্য, তা অবশ্য পাড়াতুতো ভাইকে নিখরচায় মরিশাস বেড়াতে নিয়ে যাওয়ার জন্য নয়। আমি যদিও দুম করে প্রস্তাবটা পেয়ে একটু অবাকই হয়েছিলাম প্রথমে। আমি তোমার কাজকর্মের কি বুঝবো? আরে হ্যাঁ, তুই আমার কাজকর্ম তোকে বুঝতে হবে না। তুই শুধু নিজের কাজটা মন দিয়ে করিস, তাহলেই হবে। এমনিতে মরিশাস গভর্নমেন্ট ওই দ্বীপগুলোতে কাউকে পা ফেলতে দেয় না। খুব ফ্র্যাজাইল ইকোসিস্টেম তো। তাও কোনো রকমে মাত্র 2 জনের যাওয়ার পারমিশন জোগাড় করেছি। শ্রীকান্ত যোগীকেই প্রথমে নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু ওই আমাকে বোঝালো। শ্রীকান্ত যোগীটা আবার কি? ওহো, সেটাই তো তোকে বলা হয়নি। শ্রীকান্ত একজন শখের বার্ড ওয়াচার, কিন্তু খুব ট্যালেন্টেড। আমরা যে দ্বীপটায় যাব ও তার কাছেই থাকে। ইনফ্যাক্ট প্যারাকিট আইল্যান্ডের খবর শ্রীকান্তই আমাকে দিয়েছে, না হলে ওখানকার আশ্চর্য বার্ড লাইফের কথা তো জানতেই পারতাম না। দ্বীপটার নাম বুঝি প্যারাকিট আইল্যান্ড? বেশ, তারপর বলো। তা শ্রীকান্ত বলল যে আমি যখন যাচ্ছি তখন দ্বিতীয় আরেকজন বার্ড ওয়াচারের তো দরকার নেই।
বরং সঙ্গে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার থাকলে ডকুমেন্টেশনের সুবিধে হবে। শ্রীকান্তের যুক্তিটা ফেলনা নয়। তখন ওকে তোর নাম বললাম। তা ও তো যাকে বলে একেবারে আপ্লুত হয়ে গেল। নানান জার্নালে তোর ফটো ফিচারগুলো ও দেখলাম একেবারে গুলে খেয়েছে। খুব ভক্তি করে তোকে। তুমি ঠিক জানো, ওর বদলে আমি গেলে শ্রীকান্ত যোগী দুঃখিত হবে না তো? আরে না, বলছি না, প্রপোজালটা তো নিজেই দিয়েছে। ছেলেটা খুব ভালো, বুঝলি। যদিও এখনো মুখোমুখি আলাপ হয়নি, কিন্তু লেখালেখি আর ফোনের কথাবার্তাতেই সেটা বোঝা যায়। তাছাড়া ও তো অলরেডি একবার প্যারাকিট আইল্যান্ডে ঘুরে এসেছে। ইচ্ছে করলে আবারও যেতে পারে, কিন্তু আমরা তো আর বারবারই সুযোগ পাবো না। বেশ বেশ। আচ্ছা, কবে যেতে হবে তাহলে? ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফে। ওদিকের ব্যবস্থাপত্র শ্রীকান্ত অনেকটাই করে রাখবে। তুই তাহলে ওই সময়টায় দিন 10 জন্য নিজেকে ফ্রি রাখিস, ঠিক আছে? কথা হয়ে রইল তাহলে। ওকে, রাখছি। সুরজিৎদের সঙ্গে কথা বলে আর নিজেও একটু রিসার্চ করে আমাদের গন্তব্য প্যারাকিট আইল্যান্ডের অবস্থানটা বুঝে নিয়েছিলাম। রিপাবলিক অফ মরিশাসের অন্তর্গত একটা বড় দ্বীপের নাম রড্রিগেস। নামে মরিশাসের অংশ বটে, তবে কাজে স্বাধীন। মরিশাস থেকে দূরত্ব অনেকখানি, প্রায় 500 কিলোমিটার। এই রড্রিগেজের রাজধানীর নাম পোর্ট মাথুরা, আর সেখান থেকেই সমুদ্রপথে 150 কিলোমিটার দূরে প্যারাকিট আইল্যান্ড। ভারত মহাসাগরের বুকে নির্জন এই দ্বীপ মেরে কেটে 7 কিলোমিটার লম্বা আর 5 কিলোমিটার চওড়া। যাত্রার প্রস্তুতি পর্বে স্বাভাবিকভাবেই সুরজিৎদের সঙ্গে নিয়মিত ফোনে কথা হলো। তখনই ওর কাছ থেকে শ্রীকান্ত যোগীর ব্যাপারে আরো বিশদে জানতে পারলাম। শ্রীকান্তের বয়স ওই কত হবে, 30-এর আশেপাশে, তোর মতোই আর কি। ম্যাথিউরায়ের একটা কলেজে ক্লার্কের কাজ করে, আর ফাঁক পেলেই বোট ভাড়া করে এদিকে ওদিকে পাখি দেখে বেড়ায়। এভাবেই একদিন গিয়ে পড়েছিল প্যারাকিট আইল্যান্ডে। তো সেখানে নাকি ও এমন কিছু পাখি দেখেছে যাদের গত 70-80 বছরের মধ্যে কেউ কোথাও দেখতে পায়নি। আমরা সবাই ধরেই নিয়েছিলাম পৃথিবীর বুক থেকে তারা হারিয়ে গিয়েছে। কিন্তু শ্রীকান্তের কথা যদি সত্যি হয়, বুঝলি, প্রকৃতি বিজ্ঞানের জগতে একটা যুগান্তকারী ব্যাপার হবে। তবে ও তো মূলত অ্যামেচার বার্ড ওয়াচার, সেই জন্যই খুব বেশি পক্ষী বিশেষজ্ঞের সঙ্গে আলাপ ছিল না। অনেকের ইমেল জোগাড় করে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু তাদের মধ্যে শুধু আমি বোধহয় রিপ্লাই দিয়েছিলাম। তারপর থেকে টেলিফোনে প্রায় ওর সঙ্গে কথাবার্তা হতো। তখনই আমাকে ওর আশ্চর্য অভিজ্ঞতার কথা বলেছিল, বেশ কিছু ছবি টবিও পাঠিয়েছিল। তা সেইগুলো দেখি তো বুঝলাম যে শ্রীকান্ত সত্যি এক আশ্চর্য আবিষ্কার করে বসেছে। এবার শুধু সেই আবিষ্কারের ওপর একজন প্রতিষ্ঠিত বিজ্ঞানীর শিলমোহর দরকার, না হলে পণ্ডিত সমাজ ওর কথায় পাত্তাই দেবে না। তা আমি সেই চেষ্টাটুকুই করতে চাই। নিজের চোখে এমন একটা বিস্ময়ের সাক্ষী হওয়ার লোভও তো আছে অবশ্য, কি বলিস? সুদূর মরিশাসে শ্রীকান্ত এবং যোগীর মতন এমন মেড ইন ইন্ডিয়া নাম আর পদবি শুনেও আমি একেবারেই অবাক হইনি। কারণ মরিশাস দেশটা আফ্রিকা মহাদেশের অন্তর্গত হলেও একসময় যে ওখানে বিহার, ইউপি থেকে প্রচুর শ্রমিক আখের ক্ষেতের কাজ করতে গিয়েছিল সেটা জানতাম। গত 250 বছরে তাদের বংশধরেরা পাকাপোক্তভাবে মরিশিয়ান হয়ে গেছে। তাই রড্রিগেসের রাস্তায় হাঁটবার সময় শ্যামলাল, দশরথ, জানকী কিংবা লক্ষ্মীর মতন সব নাম আকছার কানে আসছিল। আমাদের এবারের অভিযানের নেতা যেহেতু ছিল সুরজিৎদা, আমি নই, তাই প্রতিদিনের ঘটনাগুলো ডায়েরিতে তুলে রাখার যথেষ্ট সুযোগ পেয়েছিলাম। সেই কলেজ জীবনের পর আবার দিনলিপি লেখার অভ্যাসটা নতুন করে ঝালিয়ে নেওয়া গেল। রড্রিগেসে পৌঁছানোর পর থেকে যেসব অত্যাশ্চর্য অভিজ্ঞতা আমাদের হয়েছিল সেগুলো বরং সরাসরি আমার ওই ডায়েরির পাতা থেকেই পড়ে শোনাই। 19শে ফেব্রুয়ারি, সন্ধে 8:30। আজ সকাল 7টায় আমরা পোর্ট মাথুরার ছোট্ট এয়ারস্ট্রিপটায় নেমেছি। জায়গাটার নাম প্লেন কোরাই। এয়ারপোর্টের বাইরে শ্রীকান্ত যোগী আমাদের জন্য একটা ভাড়ার ট্যাক্সি নিয়ে অপেক্ষা করছিলেন। আমাদের দেখে খুব যে একটা উচ্ছ্বাস দেখালেন তা নয়। হাতটা আলতো করে বাড়িয়ে দিয়ে দুবার হ্যান্ডশেক, তাছাড়া আর কিছুই নয়। সাধারণত যে প্রশ্নগুলো মানুষ করে, অর্থাৎ আসতে অসুবিধা হয়নি তো, শরীর ঠিক আছে তো, এসবের ধার ধারলেন না। তার মানে যে মানুষটি অভদ্র তা কিন্তু নয়।
বরং আমার মনে হলো উনি কোনো কারণে ভীষণ অন্যমনস্ক। আমাদের তিনজনকে নিয়ে সকালবেলার ফাঁকা রাস্তা ধরে ট্যাক্সিটা বেশ জোরেই ছুটে চলল। প্লেন কোরাই থেকে মাথুরা শহরের দূরত্ব 20 কিলোমিটার। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। তবে কোনো হোটেলে নয়, শ্রীকান্ত আমাদের নিয়ে গেলেন ওর ফ্ল্যাটে। ঠিকই করেছিলেন, কারণ মাথুরার রাত্রিবাস করার প্ল্যান আমাদের ছিল না। কলেজ ক্যাম্পাসের ভেতরে একটা 4 তলা বাড়ির 3 তলায় ওর ফ্ল্যাট। ফ্ল্যাটের বারান্দাটায় দাঁড়ালে এমন সুন্দর ভিউ পাওয়া যায় যে আর ঘরে ঢুকতে ইচ্ছে করে না। মাথুরা একটা ছোট পাহাড়ি শহর। ঢেউ খেলানো মসৃণ রাস্তার দুধারে গাছের সারি আর ছোট ছোট ভিলা প্যাটার্নের বাড়ি। দেশটা যে বহু বছর ফরাসি কলোনি ছিল সেটা ওই বাড়িঘরগুলো দেখলেই বোঝা যায়। যে কোনো দিকে তাকালেই দেখা যায় নীল সমুদ্র। জলের বুকে ধবধবে সাদা স্পিডবোটগুলো ছুটে চলেছে, যেন নীল কাঁথার গায়ে ছোট ছোট ফোঁড় তুলে এগিয়ে যাচ্ছে কয়েকটা সূঁচ। ঘরের ভেতরের চেহারাটা অবশ্য একজন ব্যাচেলারের ক্ষেত্রে যেরকম হওয়া উচিত একেবারেই সেরকম। নিজের ঘরের সঙ্গে বেশ মিল পেলাম। একই রকম অগোছালো, চেয়ারের ওপরে ছেড়ে রাখা জামা প্যান্ট, খাটের ওপরে ল্যাপটপ আর স্তূপাকার বই। মনে মনে শ্রীকান্তকে আপনি থেকে তুমিতে নামিয়ে আনলাম। সুরজিৎদা দেখলাম ইতিমধ্যেই বইগুলো উল্টে পাল্টে দেখতে শুরু করেছে, এবং যতই দেখছে ততই মুখে বেশ একটা প্রশংসার হাসি ফুটে উঠছে। তার মানে শ্রীকান্ত যোগীর পড়াশোনার রেঞ্জ প্রফেসর এস সান্যালকে খুশি করেছে। বলাই বাহুল্য, জার্নাল আর বইগুলো সবই পাখির উপরে লেখা। পাখি নিয়ে সুরজিৎদার সঙ্গে টুকটাক কথা বলতে বলতেই আমাদের জন্য চমৎকার ব্রেকফাস্ট বানিয়ে ফেলল শ্রীকান্ত। ব্রেকফাস্ট শেষ করে সুরজিৎদা বলল, আমরা কি তাহলে এখনই প্যারাকিটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব? না স্যার, আধ ঘন্টার জার্নি তো। সকাল 10টাতেও যদি রওনা হন, ওখানে পৌঁছতে পৌঁছতে সূর্যাস্ত হয়ে যাবে। সেটা খুবই অসুবিধাজনক হবে আপনাদের পক্ষে। সেই জন্যেই আমি রাত 10টায় একটা বোট ঠিক করে রেখেছি। সেটা কাল ভোর 6টায় আপনাদের প্যারাকিট আইল্যান্ড পৌঁছে দেবে। তাহলে আপনারা ক্যাম্প সেট করার জন্য সারা দিনটা হাতে পাবেন। সুরজিৎদাই শুধু নয়, আমিও শ্রীকান্তর বিবেচনায় মুগ্ধ হলাম। লোকটা কথা কম বললেও কাজ যে বেশ গুছিয়েই করে সেটা বোঝা গেল। বললাম, তাহলে মাঝের সময়টা আমরা তিনজনে একটু আপনাদের এই সুন্দর শহরটা ঘুরে দেখে নিই। বুঝতেই পারছেন, ব্যাগে ক্যামেরা থাকতে যদি এখানকার কিছু ছবি না তুলে ফিরে যাই তাহলে সেটা মাথুরার অপমান। নিশ্চয়ই স্যার, আপনারা ঘুরে আসুন। তবে আমার শরীরটা হঠাৎই একটু গড়বড় করছে। কিছু নয়, ওই একটু ঠান্ডা লেগে গেছে আর কি। আমাকে সেই জন্য একটু মাপ করতে হবে। শ্রীকান্তর কথা শুনে বুঝলাম এতক্ষণ যেটাকে অন্যমনস্কতা বলে ভাবছিলাম সেটা আসলে ওর অসুস্থতা। ফ্ল্যাটে ঢোকার পরেও কেন যে ও গলা থেকে মোটা উলের মাফলারটা খুলছে না সেটাও এবার বুঝতে পারলাম। ওর কথা শুনে সুরজিৎদা বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার যাওয়ার কোনো দরকার নেই শ্রীকান্ত। এইটুকুই তো শহর, আমরা হারিয়ে যাব না। তুমি বরং একটু রেস্ট নাও। না না, হারিয়ে হয়তো যাবেন না, কিন্তু দ্রষ্টব্যগুলো মিস করবেন। এক কাজ করুন, একটু বসুন। আমার চেনা একটা ক্যাব ড্রাইভার ডেকে দিচ্ছি। ক্যাব যে চালাবে তার নাম মিকোবু। ও এখানকার আদিবাসী, আমাদের কলেজেরই ছাত্র। ছুটি ছাটায় ক্যাব চালিয়ে পড়াশোনার খরচ তোলে। মিকোবু আপনাদের সমস্ত ভিউ পয়েন্ট দেখিয়ে নিয়ে আসবে। তারপর ওর ক্যাবে চেপেই না হয় সন্ধ্যাবেলা আমরা হারবারে চলে যাব। ভাগ্যিস তখন শ্রীকান্তর কথাটা আমরা মেনে নিয়েছিলাম। মিকোবু ছিল বলেই দিনটা চমৎকার কাটল। বড়জোর 20-21 বছর বয়স হবে ছেলেটা, কিন্তু এত গুণ যে কি বলবো। গাড়িটা তো মাখনের মতো চালাই। তাছাড়াও মাথুরার প্রতিটি পুরনো প্রাসাদের ইতিহাস দেখলাম ওর ঠোঁটস্থ। কখন কোথা থেকে সবচেয়ে ভালো সূর্যাস্তের ছবি পাওয়া যাবে, কোন রেস্তোরাঁর স্কুইড স্যুপ সবচেয়ে ফ্রেশ, কোথায় আজ হাট বসে আর সেই হাটে কোথায় স্থানীয় লোকেদের তৈরি হ্যান্ডিক্রাফটস বিক্রি হয়, সব ওই আমাদের বলে দিল। আমাদের ঘোরাঘুরি যখন প্রায় শেষের মুখে তখন মিকোবু সমুদ্রের তীরে মারিয়ানা কোভ বলে একটা নির্জন পাহাড়ি জায়গায় নিয়ে গেল আমাদের। সেখানে আর কিছুই নেই, শুধু নারকোল বনের প্রান্তে কয়েকটা বিশাল বোল্ডার পড়ে আছে। সমুদ্রের ঢেউ বোল্ডারগুলোর গায়ে আছড়ে পড়ে অজস্র সাদা ফেনায় ভেঙে যাচ্ছে।
মাথার একদম কাছ দিয়ে তীর বেগে উড়ে যাচ্ছে অ্যালবাট্রস পাখির ঝাঁক। প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটার একমাত্র আকর্ষণ। ওখানে বসেই মিকোবু হাওয়াইয়ান গিটার বাজিয়ে অপূর্ব জ্যাজ গেয়ে শোনালো আমাদের। অমন গান এইরকম পরিবেশেই শুনতে হয়। সমুদ্রের গর্জন, নারকোল পাতার মধ্যে দিয়ে বয়ে চলা হাওয়ার শব্দ, আর মাঝে মাঝে অনেক দূর থেকে ভেসে আসা স্টিমারের গম্ভীর ভোঁ, যেখানে জ্যাজের সুরের সঙ্গে মিশে যায়। কিন্তু তারপর যখন মারিয়ানা কোভ থেকে আমরা নারকোল গাছের বনটা পেরিয়ে হেঁটে যাচ্ছি, তখনই একটা ভারী বিশ্রী ব্যাপার ঘটল। একজন কৃষ্ণাঙ্গ বৃদ্ধ হঠাৎই গাছের আড়াল থেকে ছুটে বেরিয়ে এসে আমাদের পথ আটকে দাঁড়িয়ে প্রবল চিৎকার শুরু করলেন। জরাজীর্ণ চেহারা, মাথার সমস্ত চুল সাদা, ট্রাউজারে আর শার্টে তাপ্পির সংখ্যা দেখে বুঝতে অসুবিধা হচ্ছিল না যে ভদ্রলোক অত্যন্ত দুর্দশার মধ্যে রয়েছেন। তোরা আবার এসেছিস? যত নাস্তিক বিদেশির দল, সব ব্যাপারে তোদের নাক গলানো চাই, তাই না? তোরা যা, দূর এক্ষুনি দূর হ বলছি এখান থেকে। তোর স্টিফেন, গেট আ হোল্ড অন ইয়োরসেলফ ওল্ড ম্যান। এটা আমাদের অতিথি। অতিথি নাকি শয়তানের দূত? সব জানা আছে, সব জানি আমি। সব কটা শয়তান। ওফ, এই বুড়োকে নিয়ে তো আর। বাই দ্য ওয়ে জেন্টলম্যান, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আমাদের স্টিফেন একটু অসুস্থ আর কি, বুঝতেই পারছেন। না না মিকোবু, তুমি ওকে বলতে দাও প্লিজ। হ্যালো স্যার, বলুন কি জানেন আপনি, আমরাও জানতে চাই। সব কটা শয়তানের দূত। কে শয়তানের দূত? শ্রীকান্ত যোগী। শ্রীকান্ত যোগী? কেন, কি করেছে সে? আমার ছেলে আপনাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করলাম, ক্ষমা করবেন। আসলে আমার মাথা ঠিক নেই। আমি শুধু আপনাদের বলতে চাই, দয়া করে ওই শ্রীকান্ত যোগীর কথা শুনে ওই প্যারাকিট আইল্যান্ডে যাবেন না প্লিজ। ওটা শয়তানের বাসভূমি। আর শ্রীকান্ত সেই শয়তানের আশীর্বাদ পেয়েছে, আর সেই জন্যই ওখান থেকে বেঁচে ফিরতে পেরেছে। আমার ছেলে রোরো ওর সঙ্গে গেছিল। জানেন, অ্যাডভেঞ্চারের শখ ছিল আমার বেটার, কিন্তু আর ফিরল না। জানেন, ফিরল না? আর ফিরল না। তাহলে গেল কোথায়? শ্রীকান্ত কিছু বলেনি? সে তো ফিরে এসে বলেছে রোরো নাকি মরিশাসে চলে গেছে, কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য ওর কথা বিশ্বাস করি না। বুড়ো বাপকে একা ফেলে তাকে কিছু না জানিয়ে চলে যাবে? রোরো আমার তেমন ছেলেই নয়। নির্ঘাত ওই প্যারাকিট আইল্যান্ডেই কিছু একটা সর্বনাশ হয়েছে। নিশ্চয়ই আমার ছেলেটা আর বেঁচে নেই। তাই তোমাদেরও বলছি, প্রাণের মায়া থাকলে ওখানে যেও না। স্টিফেন, উই আর রিয়েলি সরি ফর ইউর লস, কিন্তু আমাদের যে ওখানে যেতেই হবে, আমাদের তো কাজ আছে। যদি যেতেই হয় তাহলে যাও, আর কি বলবো আমি। বাট ওয়াচ আউট ফর ইউর লাইভস ম্যান। নিজেদের প্রাণের খেয়াল রেখো, হ্যাঁ? আর ওই যে শ্রীকান্ত যোগী, ওর থেকে সাবধান। সেও যে শয়তানের খপ্পরে পড়েছে সেটা নিশ্চয়ই তার ওই চাল চলনেই বুঝতে পারছো। যাই হোক, গুড লাক। ঈশ্বর তোমাদের রক্ষা করুন। এই বলে উনি আর একবারও পিছন ফিরে না তাকিয়ে নারকোল গাছের আড়ালে হারিয়ে গেলেন। সুরজিৎদা মিকোবুকে জিজ্ঞেস করল, ব্যাপারটা কি বলো তুমি কবু? স্যার ওর কষ্ট পাওয়ার কারণ আছে স্যার, তবে তার পেছনে শ্রীকান্ত স্যারের হাত আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। শ্রীকান্ত স্যার 2 মাস আগে পাখি দেখার জন্য প্যারাকিট আইল্যান্ড বলে একটা দ্বীপে গিয়েছিলেন, সেটা আপনি নিশ্চয়ই জানেন। তখন উনি যে ছোট স্পিডবোটটা ভাড়া করেছিলেন সেটাই ছিল স্টিফেন দাদুর ছেলে রোরোর।
ও নিজেই চালিয়ে নিয়ে গেছিল। রোডো ছিল আমাদের আমাদের হিরো স্যার, দারুণ বাস্কেটবল খেলতো। প্যারাকিট থেকে ফেরার সময় কিন্তু শ্রীকান্ত স্যার একাই ফিরলেন, যদিও উনি বারবারই বলেছেন যে ফেরার পথে রোডো মরিশাসগামী অন্য একটা স্টিমারে এক বন্ধুর দেখা পেয়ে উঠে পড়েছে। কিন্তু স্টিফেন সেটা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না স্যার। এটা নিয়েই তো ঝামেলা। শ্রীকান্ত একা ফিরল কেমন করে? ও কি বোট চালাতে জানে নাকি? কি বলছেন স্যার? ওর বাবা তো নিজেই ফিশারম্যান ছিলেন, সমুদ্রে মাছ ধরতেন। মাথুরিন তো কদিন আগে অবধি ফিশারম্যানদেরই গ্রাম ছিল। এখন না হয় কিছু ট্যুরিস্ট আসছে, আর আমরা যারা এখানকার আদি বাসিন্দা তারা সকলেই অল্প বিস্তর ওই বোট চালাতে জানি আর কি। কিন্তু আমরা যে আজ প্যারাকিট যাচ্ছি সেটা এই ভদ্রলোক জানলেন কেমন করে? শ্রীকান্ত স্যার যেদিন ফিশিং হারবার থেকে ওই জেকবের ফিশিং বোটটা ভাড়া নিয়েছিলেন, সেই দিন থেকেই আমরা সবাই জানি আপনারা কবে আসছেন, কোথায় যাচ্ছেন। আসলে কি জানেন স্যার, ফিশারম্যানরা এমন একটা কমিউনিটি যেখানে সবাই একটা পরিবারের সদস্যের মতো। এখানে গোপনীয় বলে কিছুই থাকে না। আর ওই শয়তানের দ্বীপের ব্যাপারটা? মাফ করবেন স্যার, ও ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে একটা কথা, ওই প্যারাকিট থেকে ঘুরে আসবার পর শ্রীকান্ত স্যারের মধ্যে কিন্তু অদ্ভুত একটা বদল এসেছে। আগে তো সারাক্ষণ হাসি ঠাট্টা এইসব করতেন, কিন্তু এখন কেমন জানি একটা চুপচাপ হয়ে গেছেন। আমরা আর কিছু বললাম না। নারকোল বাগানের মধ্যে দিয়ে মিনিট দুয়েক হাঁটবার পরেই মিকোবু বলল, আপনারা বোধহয় খেয়াল করেননি, আমরা কিন্তু এখন একেবারে কলেজ ক্যাম্পাসের পেছনেই চলে এসেছি। এই যে এই ডান দিকের ঢালটা ধরে একটু উঠে গেলেই দেখবেন ক্যাম্পাসের পাঁচিল, আর ওই গেটটা পেরিয়ে ঢুকলেই কিন্তু শ্রীকান্ত স্যারের ফ্ল্যাট। আপনারা ঢুকে পড়ুন, আমি গাড়িটা একটু ফুয়েল ভরিয়ে একটু বাদে আসছি। মিকোবু ফিরে এসে যখন আমাদের হারবারে পৌঁছে দিল তখন রাত 8টা। হাতে ঘন্টা দুয়েক সময় আছে দেখে ডায়েরি লিখতে বসেছিলাম, কিন্তু এবার উঠতে হবে, কারণ বোটের মালিক তথা চালক জেকব ডেকের ওপর থেকে হাত নেড়ে আমাদের ডাকছে। সুরজিৎ দাও শ্রীকান্তর সঙ্গে কথা শেষ করে বোটে সিঁড়িতে পা রাখল। যাই, আমিও একবার শ্রীকান্ত যোগীকে গুড নাইট বলে বোটে উঠে পড়ি। ফেব্রুয়ারি, রাত 9টা। শ্রীকান্ত যদিও বলেছিল আমরা সকাল 6টায় প্যারাকিট আইল্যান্ডে পৌঁছে যাব, তবে সেটা হলো না, কারণ মাঝখানে জেকবের বোটে একটা বড় সড়ো যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। তাই এখানে পৌঁছতে আমাদের বেজে গিয়েছিল 8টা। আজ অর্থাৎ 20 তারিখ রাতে যখন ডায়েরি লিখছি, তখন আমার হয়তো উচিত ছিল আজ সকাল থেকে যা যা হলো সেটুকুই লেখা, কিন্তু তার বাইরেও কয়েকটা কথা লিখে রাখা দরকার, যেগুলো কালকে লেখার সুযোগ পাইনি। প্রথমত, আমাদের বোট ছাড়ার ঠিক আগের মুহূর্তে এমন একটা ঘটনা ঘটল যে শ্রীকান্ত যোগীর প্রতি আমার শ্রদ্ধা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল। কারণ আমি তখনই প্রথম বুঝতে পারলাম ওর অসুখটা সামান্য ঠান্ডা লাগা নয়, তার চেয়ে অনেক গুরুতর কিছু। কাল বিদায়ের সময় হাত মিলিয়ে শুভরাত্রি জানানোর পরে শ্রীকান্ত আমাদের দিকে পিছন ফিরে জেটির ওপরের দিকে হাঁটতে শুরু করলো। নিশ্চয়ই চাইছিল একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে যত দূর পর্যন্ত সম্ভব আমাদের বোটটাকে দেখতে। কি জানি কেন আমিও নিচে দাঁড়িয়ে ওর চলে যাওয়াটা দেখছিলাম। ঠিক তখনই সমুদ্র বাতাসের এক প্রবল ঝটকায় লোকটার গলায় জড়িয়ে রাখা লাল কালো চেককাটা মাফলারটা খুলে গেল। জেটির হ্যালোজেন আলোয় স্পষ্ট দেখলাম শ্রীকান্তর মাথা আর ঘাড়ের সংযোগস্থলে একটা বড় সড়ো টিউমার। ওরকম টিউমার আমি আগে কখনো দেখিনি। আকারে ছোট একটা টেনিস বলের মতন, আর বাদামি লোমে ভরা। সব মিলিয়ে খুব ছোট্ট একটা নারকোলের মতন দেখাচ্ছিল জিনিসটাকে। শ্রীকান্ত কিন্তু মাথা নিচু করে হাঁটতে হাঁটতেই খুব দ্রুত আবার মাফলারটাকে গলায় জড়িয়ে নিল। বুঝলাম অসুখের কথাটা আমাদের কাছ থেকে গোপন রাখার জন্যই ও আজ সারাদিনের মধ্যে একবারও গলা থেকে ওটা সরায়নি। হয়তো এই অসুখের জন্যই ও চেয়েছিল
ওর বদলে যেন আমি সুরজিৎদার সঙ্গে যাই। শ্রীকান্তর কথা ভেবে খারাপ লাগলেও ওকে কোনো রকমের সমবেদনা জানাতে পারলাম না, কারণ ততক্ষণে সুরজিৎদা বোটের ডেকে দাঁড়িয়ে আমায় ডাকাডাকি শুরু করেছে। নীল, চলো এসো, যাই আমরা, লেটস গো। জানি আবার মাথুরা ফিরে যাওয়ার আগে অবধি সেই সুযোগ পাবও না। শুধু এখন এই প্যারাকিট আইল্যান্ডের টেন্টের ভিতরে বসে ডায়েরি লিখতে লিখতে প্রার্থনা করছি ছেলেটা যেন এই অসুস্থতা থেকে দ্রুত মুক্তি পায়। দ্বিতীয় ঘটনাটা এই বোটের মালিক জেকবকে নিয়ে, বলা উচিত ওর মুখে শোনা কিছু কথা নিয়ে। বোটে ওঠার আগে থেকেই লোকটিকে নিয়ে আমার প্রবল কৌতূহল জেগেছে। তার কারণ, ও যখন জেটিতে আমাদের পাশে দাঁড়িয়ে মাল ওঠানোর তদারকি করছিল তখনই এক ফাঁকে বলে দিয়েছিল আমাদের প্যারাকিটে পৌঁছে দেওয়ার পরে ও নিজে আর এক মুহূর্ত ওখানে দাঁড়াবে না। এমনকি 5 দিন বাদে যখন আবার আমাদের ফিরিয়ে আনতে যাবে তখন যদি সি বিচে আমাদের দেখতে না পায় তাহলে যে পত্রপাঠ বোট ঘুরিয়ে চলে আসবে সেটাও জানিয়ে দিল। তখন কাজের ব্যস্ততায় ওর সঙ্গে আর কথা হয়নি। বোট ছাড়ার পর মনে হলো এবার একটু বিশদে খোঁজ নেওয়া দরকার যে ব্যাপারটা আসলে কি। তাছাড়া মারিয়ানা কোভের সেই বৃদ্ধের কথাটাও আমার কানে বাজছিল। কেন তিনি বারবার প্যারাকিট আইল্যান্ডকে শয়তানের দ্বীপ বলে উল্লেখ করছিলেন কে জানে? কেন আমাদের সাবধানে থাকতে বলছিলেন তিনি? আর কেনই বা মিকোবু আমাদের প্রশ্নের উত্তরে হাত জোড় করে মাপ চেয়ে এড়িয়ে গিয়েছিল? জেকব লোকটা মাঝ বয়সী, রাফ অ্যান্ড টাফ চেহারা। হলিউডের সিনেমায় পোড় খাওয়া নাবিকদের যেমন দেখানো হয় ঠিক সেই রকমই। সারা গালে কড়া দাড়ি, নিকোটিনের ছোপ ধরা দাঁত, নোংরা কর্ডের জ্যাকেট আর মাথায় বেড়ে ক্যাপ। বোটটা ছাড়ার পরে আমি জেকবের পাশে গিয়ে বসলাম। বেশি খোঁচাতে হলো না। প্যারাকিট সম্বন্ধে ওদের এমন ভয় কেন সে কথা জিজ্ঞেস করতেই বলল, দ্বীপটা অভিশপ্ত স্যার। 200 বছর আগে ওই দ্বীপের কাছেই সমুদ্রে একটা বড় উল্কা খসে পড়েছিল। এত দূরে এই রড্রিগেজে বসেও আমাদের পূর্বপুরুষেরা কয়েক মুহূর্তের জন্য সমুদ্রের ওই অংশটাকে আলো হয়ে উঠতে দেখেছিল। তার মানে বুঝতে পারছেন উল্কাটা কত বড় ছিল। আচ্ছা, তার সঙ্গে অভিশাপের কি সম্পর্ক? শুনুনি না, সমুদ্রের জলে উল্কাপাত সত্যি এমন কিছু বড় ব্যাপার নয়। আমি নিজে ওরকম বেশ কয়েকবার দেখেছি। আসলে যেটা বলার সেটা হলো ঠিক তখনই ওই প্যারাকিট আইল্যান্ডে প্রথমবারের জন্য কিছু মানুষ পা রেখেছিল। কিছু ইন্ডিয়ান লেবার, বন কেটে আখের ক্ষেত বানানোর জন্য যাদের ওই দ্বীপে পাঠানো হয়েছিল। 30 জন ছেলে, যাদের সবার বয়স মেরে কেটে 20 থেকে 25-এর মধ্যে। আমি বলছি 1815 সালের কথা। তখন শুধু পুরুষ শ্রমিকরাই আসতে পারত। পরে 1843 সালে অবশ্য এই আইনটা পাল্টায়। তখন থেকে ফ্যামিলি নিয়ে আসাটাও অ্যালাউড হয়ে গেল। আপনি হয়তো ভাবছেন অতদিন আগের কথা আমি এত ডিটেলে জানলাম কি করে। তাহলে বলি, ওদের মালিক ছিলেন আমার দাদুর বাবার আপন পিসে মশাই। ওরে বাবা! হ্যাঁ, তিনি ছিলেন একেবারে প্রথম যুগের ব্রিটিশ কলোনিস্টদের মধ্যে একজন। নাম নিকোলাস আর্চিবল্ড। যাই হোক, সেই 30 জন লেবার যে আইল্যান্ডে গেল তাদের মধ্যে কেউই আর ফিরল না। যদিও পোর্ট ম্যাথিউরার সঙ্গে যোগাযোগ রাখবার জন্য ওদের সঙ্গে একটা বড় ট্যাগ বোট ছিল। অনেকেই বলল ওই উল্কাপাতের ফলে দ্বীপে নিশ্চয়ই একটা জলোচ্ছ্বাস গোছের কিছু হয়েছে, আর তাতেই লোকগুলো ভেসে গেছে। আর্চিবল্ড সাহেবের নিজেরও সেই রকমই সন্দেহ হলো। তাই মাসখানেক অপেক্ষা করে নিজেই বোট চালিয়ে চলে গেলেন প্যারাকিট আইল্যান্ডে। মোট 6 জনের ক্রু ছিল তার বোটে। তার মধ্যে একজন রাইফেলদারি ডাচ শিকারী, বাকি 4 জন স্থানীয় লোক। কি দেখলেন তারা? সেটা জানা যায় না, যাবেও না কোনো দিন। কারণ
1-2 করে 4-4টে মাস কেটে গেল, কিন্তু নিকোলাস আর্চিবল্ড কিংবা তার টিমের কোনো সদস্য, এমনকি তাদের নৌকাটাকেও আর খুঁজে পাওয়া গেল না। তারপর তারপরের ব্যাপারটা আরো ভয়ঙ্কর। সেই আমলে 30 জন ইন্ডিয়ান লেবারের নিরুদ্দেশ হওয়ার সঙ্গে 2 জন সাদা চামড়ার বড় লোকের হারিয়ে যাওয়ার মধ্যে যে প্রচুর তফাৎ ছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কাজেই 4 মাসের মাথায় হারবার মাস্টার এবং রড্রিগেজের ব্রিটিশ কমিশনার একসঙ্গে মিলে 12 জন সৈন্যের একটা সার্চ টিম পাঠালেন প্যারাকিটে, হারিয়ে যাওয়া লোকগুলোকে খুঁজে বার করার জন্যে। আমার মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেল, তারাও ফিরল না তো। জেকব ওর সিগারে একটা বড় টান দিয়ে আমার দিকে আর চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করলো আমি ইয়ার কি মারছি কিনা। তারপর চিবিয়ে চিবিয়ে বলল, ফিরল, তবে জ্যান্ত অবস্থায় না। তাদের মৃতদেহগুলো ফিরল। সমুদ্র স্রোতের টানে সার্চ টিমের স্টিমারটা প্যারাকিটের দিক থেকে রড্রিগেজের দিকে ভেসে আসছিল। হারবার মাস্টারের লোকেরা দড়ির মই বেয়ে স্টিমারের ডেকে উঠে দেখল বিছানার উপর মোড়ে পড়ে আছে 7 জন। আরো 4 জনের মৃতদেহ একটা তাসের টেবিলের চারদিকে বসে। দেখেই বোঝা যাচ্ছিল তাস খেলতে খেলতেই মারা পড়েছিল তারা। আর ক্যাপ্টেন আর্চিবল্ড তখনও বোটের স্টিয়ারিং ধরে দাঁড়িয়েছিলেন, তবে তার দেহেও প্রাণ ছিল না। বলো কি? আগে হ্যাঁ, লোকগুলো কিভাবে মরেছিল জানেন? রক্ত শূন্যতায় ব্লটিং পেপারের মতো সাদা হয়ে গেছিল তাদের শরীর, যেন শরীরের সমস্ত রক্ত কেউ শুষে ছিবড়ে করে দিয়েছে। সেই থেকে আমরা ওদের নুমাই বলে ডাকি। সোয়াহিলি ভাষায় নুমাই কথাটার মানে রক্তচোষা। ওদের মানে? মানে ওই 30 জন লেবার আর আর্চিবল্ড সাহেব আর তার 5 শাগরেদ, ওরা সবাই এখনো প্যারাকিট আইল্যান্ডেই রয়েছে। তো রক্তচোষা প্রেত হয়ে গিয়েছে মানুষগুলো। প্রেত? এর একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? জেকব সিগারের শেষটুকু একটা টুসকি মেরে সমুদ্রে ছুঁড়ে দিয়ে বলল, সে হলে হচ্ছে, কিন্তু আমাদের তো কিছু করার নেই। শুনে রাখুন, গত 200 বছরের মধ্যে যখনই কোনো জেলে নৌকো ঝড়ের ধাক্কায় ওই দ্বীপের কাছাকাছি চলে গেছে, তখনই দেখেছে সি বিচে কিছু মানুষ ঘোরাঘুরি করছে। তাহলে 2 মাস আগে শ্রীকান্ত যোগী ওখান থেকে নিরাপদে ঘুরে এলেন কিভাবে? জেকবের মুখটা যেন ভেঙে চুড়ে গেল আতঙ্কে। নিজের বুকে একটা ক্রস এঁকে এসে বলল, Oh my God! শ্রীকান্ত ফিরে এসেছে ঠিকই, কিন্তু নিরাপদেই যে ফিরেছে সেটা ঠিক জানেন? এই কথার আর কি জবাব দেব? শুকনো মুখে ঘাড় নাড়লাম। আমার উত্তরের তোয়াক্কা না করে জেকব বলে চলল, আর মা মরা ছেলেটাকে, মানে রোরোকে, ওর বাবা বুড়ো স্টিফেন যত না দেখেছে তার চেয়ে বেশি দেখেছি আমি। রোরো ছিল আমার সবচেয়ে প্রিয় শিষ্য। শিষ্য? হ্যাঁ স্যার, আমি হচ্ছি পোর্ট ম্যাথুরার বাস্কেটবল টিমের কোচ। জান না, ওই দেওয়ালে টাঙানো ওই ছবিটা দেখে আসুন। দেখুন, ছবির মাঝখানে ট্রফি হাতে যে ছেলেটা বসে আছে, ওই হচ্ছে রোরো। আমি পাইলটের কেবিনের দেয়ালে টাঙানো ছবিটার সামনে গিয়ে দাঁড়ালাম। ক্যাপশন দেখে বুঝলাম মাত্র গত বছরেরই তোলা ছবি। কোনো একটা টুর্নামেন্ট জেতার পরে কোচের সঙ্গে পুরো টিমের গ্রুপ ফটো। ছবির ঠিক মাঝখানে একটা চেয়ারে বসে আছে জেকব, আর তার পায়ের কাছে 2 হাতের মধ্যে উইনার্স কাপ আঁকড়ে ধরে হাস্যোজ্জ্বল মুখে, ঠিক যেন আমার মুখের দিকেই তাকিয়ে রয়েছে রুরো। মনে হলো 22-23 বছর বয়স হবে। বিশাল লম্বা, কালো চিতার মতন ছিপছিপে চেহারা। এই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবতেই মনটা কেমন খারাপ হয়ে গেল। আবার ফিরে এলাম জেকবের কাছে। দেখলেন, শুধু বাস্কেটবল নয়,
বোট চালানোর বিদ্যেটাও আমি ওকে হাত ধরে শিখিয়েছিলাম, তাই রোরোর জীবনের অন্তি সন্ধি সবই আমি জানি। মরিশাসে ওর কোনো কালেই কোনো বন্ধু ছিল না। বন্ধু স্টিমারে চেপে মরিশাসে চলে যাওয়াটা তাই একেবারে বাজে কথা। মিথ্যে কথা বলছে শ্রীকান্ত মিথ্যে কথা বলছে। তোমরা তাহলে ওকে চেপে ধরছো না কেন? অন্তত লোকাল পুলিশ স্টেশনে একটা মিসিং ডায়েরি তো করাতে পারতে। কাকে চেপে ধরবো আর কার বিরুদ্ধেই বা নালিশ করব? হ্যাঁ, শ্রীকান্ত ছিল আধ পাগল। পড়াশোনায় চিরকালই ভালো ছিল অবশ্য, আর পাখি ছিল ওর প্রাণ। কিন্তু তার বাইরেও আর কিছুই বুঝতো না। সেদিন যখন আমার এই বোট ভাড়া করতে এলো, আমি তো ওর পরিবর্তন দেখে অবাক। কিরকম? কি ঠান্ডা গলায় হিসেব করে কথা বলছে, অবাক হব না? শুনুন স্যার, পুলিশ কেন, মিলিটারি এলেও কিচ্ছু করতে পারবে না। শ্রীকান্ত এখন শয়তানের অনুগ্রহ পেয়েছে। এই গড অলমাইটি, ওকে এখন চালাচ্ছে লুসিফার। লুসিফার কে জানেন তো? স্বর্গ থেকে অলমাইটি গড যাকে নির্বাসন দিয়েছিল সেই পাপিষ্ঠ এঞ্জেল, তিনি হচ্ছেন উষার পুত্র। ওই যে উষাকালে এক উল্কা এসে পড়েছিল সমুদ্রের জলে, ওটি আর কিছুই নয়, লুসিফারের দূত। সেজন্যই শ্রীকান্ত যখন বলল তোমাকে প্যারাকিট আইল্যান্ডে আমার বন্ধুদের নিয়ে যাওয়া আসার কাজটা করতে হবে, তখন আমি একটু আপত্তি করতে পারলাম না। আমারও তো প্রাণের ভয় আছে নাকি? জেকবের কথার উত্তর দেওয়ার সুযোগ পেলাম না, কারণ ঠিক তখনই একটা গলা খাঁকড়ানির শব্দ শুনে পিছন ফিরে দেখলাম সুরজিৎদা চোখের ইশারায় আমাকে ডাকছে। কাছে যেতেই ও আমাকে টানতে টানতে একেবারে নিজের কেবিনে ঢুকিয়ে দরজাটা চেপে বন্ধ করে দিল। সুরজিৎদার মুখটা এমনিতেই হাসি হাসি, দেখলাম হাসিটা আরও চওড়া হয়েছে। ফিসফিস করে বলল, সব শুনেছি, সারা পৃথিবীতেই দেখেছি বুঝলি। যারা সমুদ্রে মাছ ধরে আর যারা শিকার করে, তারা ভয়ঙ্কর কুসংস্কারগ্রস্ত হয়। তবু ওদের এই ভয়টা থাকুক বুঝলি, ভাঙাতে যাস না। ওই ভয়টুকুর জন্যেই প্যারাকিট আইল্যান্ড আজও ঠিক সেই রকমই আছে যেরকম ছিল 500 বছর আগে। মানে ফরাসিরা এই মরিশাস দ্বীপপুঞ্জে জাহাজ ভেড়ানোর আগে। না হলে আজ প্যারাকিট আইল্যান্ডের পাখিদের অবস্থাও হতো ওই ডোডো পাখিদের মতো, সব শেষ হয়ে যেত। তুমি এই নুমাইদের কথা আগে শুনেছিলে? না 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 না, কেমন করে শুনবো? আমিও তো তোর সঙ্গেই প্রথমবার এখানে এলাম। তবে একটা কথা জেনে রাখ, ওই রক্ত চোষার ব্যাপারটা কিন্তু বিশুদ্ধ গাঁজাখুরি একদম। পোর্ট ম্যাথুরার জেলেরা ছাড়া কি আর পৃথিবীতে অন্য কেউ নৌকো চালাতে জানে না নাকি? হ্যাঁ, নাকি তারা নৌকো বেয়ে গিয়ে প্যারাকেটে উঠতে পারে না? সেই রকমই একটা দল নিশ্চয়ই মাঝে মাঝে ওখানে গিয়ে মাছ টাছ ধরে। জানি না পাখিটা কেউ মারতে পারে, তাহলে তো হয়েই গেল। চিন্তিত মুখে চুপ করে গেল সুরজিৎদা। তবে যা বলল তার মধ্যে যে যুক্তি আছে সেটা অস্বীকার করতে পারলাম না। আপাতত বকেয়া লেখা এইটুকুই বাকি ছিল। ও না, আর একটা ঘটনার কথা লিখে রাখা দরকার। ডিনারের পর আরেকবার ডেকের খোলা অংশটায় গিয়েছিলাম। রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ মুগ্ধ হয়ে রাতের সমুদ্র, গলুইয়ের মুখে ভেঙে যাওয়া অনর্গল ফ্যানার স্তূপ, আকাশ ভরা কোটি কোটি উজ্জ্বল তারার মালা দেখলাম। তারপর পায়ে পায়ে পাইলটের কেবিনের দরজায় গিয়ে দাঁড়ালাম। দেখলাম জেকব ওর কম বয়সী সাগরেদটির হাতে বোটের স্টিয়ারিং ধরিয়ে দিয়ে নিজে একটা রিভলভারের নল সাফ করছে। আমাকে দেখে ক্লিক করে নলটাকে আবার যথাস্থানে ফিট করে আগ্নেয়াস্ত্রটা আমার দিকে বাড়িয়ে ধরে বলল, নিন, এটা রাখুন। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকালাম। জানি আপনারা এসব এক্সপিডিশনে ফায়ার আর্মস নিয়ে আসেন না, এও জানি যে ব্যাপারটা বেআইনি। তবু আমার রিকোয়েস্ট, এটা কাছে রাখুন। 5 দিন বাদে যখন আপনাদের নিতে আসব তখন আমাকে ফেরত দিয়ে দেবেন। প্রার্থনা করি
তার মধ্যে যেন এটা ব্যবহার করার প্রয়োজন না পড়ে। তবু রেখে দিন, নিন রেখে দিন। জেকাবের বলার মধ্যে এমন একটা কিছু ছিল যে আমি আর না বলতে পারলাম না। রিভলভারটা আমার ক্যামেরা ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি। ঘটনাটার কথা এই জন্যই লিখে রাখলাম যে অনেক বছর বাদে যদি ডায়েরির এই পাতাটা চোখে পড়ে তাহলে মনে পড়বে আপাত দৃষ্টিতে রুক্ষ, সম্পূর্ণ অপরিচিত এক মানুষের কোমল মনের কথা। এবার আজ সকাল থেকে যা হলো সেগুলো লিখি। আমাদের প্যারাকিটে পৌঁছতে পৌঁছতে যে সকাল 8টা বেজে গিয়েছিল তা তো শুরুতেই লিখেছি। দ্বীপের কাছাকাছি এসে জেকবকে বললাম, আচ্ছা বোটটাকে নিয়ে কোস্টলাইন বরাবর একটা পাক খাও না, ক্যাম্পের জন্য একটা ভালো জায়গা খুঁজে বার করি। জেকবের চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছিল সোজা হয়ে যেন দাঁড়াতেই পারছে না। মুখটা ভয়ের চোটে একদম ফ্যাকাশে হয়ে গেছে, হাত কাঁপছে আর সারাক্ষণ বিড়বিড় করে আভে মারিয়া জপ করে যাচ্ছে। বুঝতে পারছিলাম ও ভাবছে রক্তচোষা নুমাইরা যে কোনো মুহূর্তে পাইলটের কেবিনে লাফ মেরে ঢুকে পড়বে। সৌভাগ্যই বলতে হবে, তা সত্ত্বেও বোটটাকে ঠিকঠাক চালিয়ে দ্বীপটাকে একটা চক্কর মারতে পারল। বেশি বড় তো নয় এই প্যারাকিট আইল্যান্ড, তাই সময়ও বেশি লাগলো না। সব দেখে টেখে একটা জায়গা পছন্দ হলো। দ্বীপটা ঠিক মধ্যিখানে যে পাহাড়টা দাঁড়িয়ে আছে তারই গা থেকে নেমে আসা দুটো পাথুরের শিরা, যাকে ইংরেজিতে বলে স্পার, একেবারে সি বিচ অবধি এগিয়ে এসেছিল। মনে হলো ওই দুটো ন্যাচারাল পাঁচিলের মাঝখানে যদি ক্যাম্প ফেলি তাহলে ঝড়টর এলেও একটু সেফ থাকতে পারবো। তাছাড়া সবচেয়ে বড় কথা, ঠিক ওই জায়গাটাতেই একটা সরু ঝোড়াও পাহাড় থেকে নেমে এসে সমুদ্রে পড়ছিল। খাওয়া যদি নাও যায়, ওই ঝোড়ার জলে রান্নাবান্না বা কাপড় কাচার কাজগুলো সারতে পারলে আমাদের জলের স্টক অনেকটাই বাঁচবে। জেকবকে জায়গাটা দেখাতে ও ঠিক ওইখানটাতেই বোটটা লাগিয়ে দিল। আমরা চারজনে হাতে হাতে মালপত্র নামিয়ে নেওয়ার পরক্ষণেই জেকব আর ওর সঙ্গী লাফ মেরে বোটে উঠে বোট ছেড়ে দিল। জনহীন সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আমি আর সুরজিৎদা দেখলাম তীর গতিতে দিগন্তের বুকে মিলিয়ে গেল ফিশিং বোট মার্লিন। টেন্ট পিচিং করতে করতে দুপুর গড়িয়ে গেল। সাধারণ ট্যুরিস্টদের টেন্ট খাটাতে এত সময় লাগে না, কিন্তু আমাদের তো আর তা নয়। সুরজিৎদের সঙ্গে আছে ওর মিনি ল্যাবরেটরির যন্ত্রপাতি, আর আমার কাছে আছে বাক্স ভর্তি ফটোগ্রাফির সরঞ্জাম। এইবারেই প্রথম নাইট ফটোগ্রাফির জন্যে খুব দামি একটা মুভি ক্যামেরা আর লেন্স নিয়ে বের হয়েছি। ওই ভঙ্গুর যন্ত্রগুলোকে সমুদ্রের ভিজে বাতাস থেকে বাঁচিয়ে রাখবার জন্যে যে বিশেষ ব্যবস্থা নিতে হলো, তার জন্যই আরও বেশি সময় লাগলো। কাজ শেষ হলো প্রায় বেলা 1টায়। একটানা কাজ করে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ড্রাই ফ্রুট দিয়েই লাঞ্চ সারলাম। তারপর দুজনে দুটো পাথরের চাইয়ের ওপর কফির মাগ নিয়ে পা ছড়িয়ে বসলাম। এই প্রথম প্যারাকিট আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের দিকে মন দেওয়ার সুযোগ হলো আমাদের। কিরে, কেমন লাগছে জায়গাটা? সত্যি অসাধারণ। ভাগ্যিস আমায় এখানে নিয়ে এলে, না হলে এদিকে কবে যে আসা হতো বা আদৌ হতো কি না কে জানে। বলতে দ্বিধা নেই, এত সুন্দর জায়গা আমি খুব কমই দেখেছি। এতদিন অবধি আমার ঘোরাঘুরি ছিল প্রধানত হিমালয়ের নানান অল্টিটিউডে ছড়িয়ে থাকা বিভিন্ন ধরনের জঙ্গলে। গত বছর অবশ্য রাজস্থানের মরুভূমিতেও কিছুদিন কাটিয়েছিলাম, কিন্তু নিরক্ষীয় অঞ্চলের কোনো নির্জন দ্বীপে এই প্রথম পা রাখলাম। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। ঠিক যেন ন্যাশনাল জিওগ্রাফিকের মলাট, সবুজ টিলার পায়ের কাছে রূপোর ব্রেসলেটের মতন সাদা বালির সৈকত। যত দূর চোখ যায় হাওয়ায় দোল খাচ্ছে নারকোল গাছের সারি। সমুদ্রের জলের রং কোথাও মরকত নীল, কোথাও পান্না সবুজ। আর এই সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিয়ে মাঝে মধ্যেই মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে রং বেরঙের পাখি। সুরজিৎদা কিন্তু কিছুক্ষণ থেকেই কেমন যেন উসখুস করছিল আর এদিক ওদিক তাকাচ্ছিল। জিজ্ঞেস করলাম, কি গো, তোমার আবার কি হলো? না, সেরকম কিছু নয়, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি।
ম্যাগপাইগুলো দেখছিস? ওই যে ওইগুলো। আগে দেখিনি, সুরজিৎদা দেখালো বলেই দেখতে পেলাম। আমাদের ঠিক পিছনেই যেখানে পাহাড়টা শুরু হচ্ছে সেখানে বটগাছের মতন একটা ঝাঁকড়া গাছ দাঁড়িয়েছিল। ম্যাগপাইগুলো বসেছিল ওই গাছটার পাতার আড়ালে, চুপ করে বসেছিল, নড়াচড়াও করছিল না। কিন্তু ওদের মধ্যে দেখবার মতন কি রয়েছে বুঝতে পারলাম না। সুরজিৎদা বলল, জানিস তো, ম্যাগপাইরা খুব সাহসী পাখি। এর আগে যেখানেই গেছি দেখেছি ওরা খাওয়ার সময় আমাদের কাছে উড়ে এসেছে। একেবারে আমাদের খাবার টেবিলে বসে আমাদের হাতের সামনে থেকে রুটির টুকরো তুলে নিয়ে গেছে। কিন্তু এখানে ওরা এত ভয় পেয়ে দূরে বসে আছে কেন বলতো? হ্যাঁ, এর তো একটাই মানে হয়। কি বলো তো? ওরা যে এর আগে মানুষ দেখেছে, শুধু তাই নয়, মানুষ সম্বন্ধে ওদের অভিজ্ঞতা ভালো নয়। জেগে 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 আমার ভুলও হতে পারে। সুরজিৎদার মাপের একজন বিজ্ঞানীর এসব ব্যাপারে যে ভুল হবে না জানতাম, ওটা কথার কথা। তাই আমার গাটা কেমন যেন শিরশির করে উঠল। সব দিক ভেবে তখনই আমাদের ক্যাম্প সাইট ঘিরে একটা মজবুত বেড়া বানিয়ে ফেললাম। সাবধানের মার নেই বাবা। জঙ্গলে কাঁটা গাছের অভাব ছিল না। চপার দিয়ে সেই কাঁটা গাছের ঝোপ প্রচুর পরিমাণে কেটে এনে মাটিতে সামান্য গর্ত করে বসিয়ে দেওয়া, এইটুকুই কাজ। বেড়া বানানোর এই সহজ কায়দাটা শিখেছিলাম লাদাখের এক উপজাতির গ্রামে। তাঁবুগুলোর চারপাশে এরকম একটা বেড়া থাকলে চট করে বুনো, শুয়োর কিংবা শেয়ালের মতন জন্তু ক্যাম্প সাইটে ঢুকে পড়তে পারে না। ওর চেয়ে বড় কোনো জন্তু এসব দ্বীপে থাকে না। তবে মিথ্যে বলবো না, আসলে মানুষের ভয়ই পাচ্ছিলাম। যদিও সকালে যখন দ্বীপটাকে ঘিরে চক্কর কেটেছিলাম তখন কোথাও কোনো মানুষের চিহ্ন দেখিনি, তবু ভাবলাম আমাদের ঘুমের মধ্যে যদি কোনো নৌকো এসে সি বিচে লাগে আর সেই নৌকো থেকে যদি একদল লোক এসে আমাদের আক্রমণ করে, বেড়াটা থাকলে কিছুটা সময় অন্তত পাবো। সুরজিৎদা বলে রেখেছে কাল ঠিক 4:30 আমাকে ডেকে তুলে দেবে। 5টায় আমরা পাখি দেখার জন্যে পাহাড়ে চড়া শুরু করব। অতএব আজকের ডায়েরি এখানেই শেষ। এবার ঘুমাবো। 21শে ফেব্রুয়ারি, রাত 9টা। আজকের মতন এমন সুন্দর ভোর খুব কম দেখেছি। আকাশ জুড়ে খুব নরম একটা গোলাপি আলো। যতই সেটা ছড়িয়ে পড়ছে ততই যেন সেই আলোয় সমুদ্রের ফেনাগুলো হয়ে উঠছে হাওয়াই মিঠাইয়ের মতন গোলাপি। তার সঙ্গে নারকোলের পাতার মধ্যে দিয়ে বয়ে চলা ঠান্ডা হাওয়া আর হাজার হাজার পাখির গান। হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই সমুদ্রের দিকে চোখ চলে যাচ্ছিল। বুঝতে পারছিলাম এই সাদা বালির সৈকতকে যদি দ্বীপের একটা পরিধি ধরা হয় তাহলে আরও একটা পরিধি রয়েছে সমুদ্রের মধ্যে, সি বিচ থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। সেটা হলো একটা প্রবাল প্রাচীর বা কোরাল রিফ। চোখে দেখা না গেলেও ঢেউয়ের মালা দেখে তার অস্তিত্ব বোঝা যাচ্ছিল। সমুদ্রের শান্ত জল ওইখানে প্রবাল প্রাচীরের গায়ে ক্রমাগত ধাক্কা খেয়ে ছোট ছোট ঢেউ তুলছিল। সাধারণত যে কোনো অচেনা জায়গায় কাজ করতে গেলে আমরা স্থানীয় কোনো মানুষকে সঙ্গে নিয়ে নিই, সেই আমাদের পথপ্রদর্শকের কাজ করে। এই প্রথম প্যারাকিট আইল্যান্ডে এসে সেই সুবিধাটা আমরা পেলাম না। সেই জন্যই সুরজিৎদার মুডটা একটু বিগড়েছিল। আমি বললাম, দূর, তুমি অত ভাবছো কেন বলো তো? এইটুকুই তো জায়গা, যদি হারিয়েও যাই সি বিচ ধরে হাঁটতে শুরু করব, দেখবে ঠিক আবার ক্যাম্পে পৌঁছে গেছো। আমার কথা শুনে নয়, সুরজিৎদার মেজাজ ঠিক হলো পাখি দেখে। পাহাড়ে চড়তে শুরু করার কিছুক্ষণের মধ্যেই আমরা গভীর বনের মধ্যে ঢুকে পড়লাম। ওই ভোরে বনের যত গাছ, যত ঝোপ আর ঘাস জমি সবই যেন লক্ষ লক্ষ পাখির কলতানে ঝুমঝুমির মতো বাজছিল। একটা ছোট জায়গার মধ্যে এত পাখি আমি আগে কোথাও দেখিনি। আমার অবস্থা হলো বাঁশবনে ডোমকানার মতন। এদিকে তাকাচ্ছি, একটা হলুদ মৌটুসির মতন পাখি এক ফুল থেকে উড়ে গিয়ে বসছে অন্য একটা ফুলে।
ওদিকে তাকাচ্ছি, একটা সবুজ ঘুঘু ডানার ঝিলিক তুলে পাতার আড়ালে হারিয়ে যাচ্ছে। আমাদের একদম পায়ের কাছ দিয়ে দৌড়ে গেল তিতিরের মতন এক ঝাঁক ছোট ছোট পাখি। ওদিকে আবার ঠিক তখনই হয়তো আকাশ ছোঁয়া গাছেদের ঘন ক্যানোপির উপর দিয়ে বিকট হুসুস শব্দ করে উড়ে গেল লম্বা ঠোঁটের আরেকজন। মাঝে মাঝে আর চোখে সুরজিৎদাকে দেখছি কি মেথডিক্যালি ওর নোটবুকে প্রতিটি পাখির নাম গোত্র লিখে রাখছে। চলতে চলতেই লিখছে। লেখার জন্য পাখিদের দিক থেকে চোখ সরাতে হচ্ছে না। আমি আর না পেরে কিছুক্ষণ বাদে জিজ্ঞেস করলাম, আচ্ছা, যে পাখিগুলোকে দেখছো তাদের সবাইকে চেনো সুরজিৎদা? আরে সে তো চিনি, যাদের দেখতে পাচ্ছি না তাদেরও চিনি। মানে? মানে ওই যে যাদের ডাক শুনতে পাচ্ছি তাদেরও চিনি। তা যদি নাই পারবো তাহলে আর 25 বছর ওদের সঙ্গে ঘর করছি কেন? আজ আমরা এক্সপ্লোর করার জন্য পাহাড়ের যে দিকটা বেছে নিয়েছিলাম সেই দিকটায় ঝোপঝাড় কম ছিল বলে একটু সুবিধে হয়েছিল। তবু অনেক জায়গাতেই আমাকে সুইস নাইফ দিয়ে লতা পাতা কেটে এগোনোর রাস্তা করে নিতে হয়েছিল। বেলা 10টা নাগাদ দুজনে আলোচনা করে ঠিক করলাম এবারে কোথাও বসে কিছু খেয়ে নিয়ে ফেরার পথ ধরব। আজ আর ঘোরাঘুরি করে লাভ নেই, কারণ রোদ চড়ে যাওয়ার পরে পাখিদের দেখা পাওয়ার চান্স প্রায় শূন্য হয়ে যায়। ওরা তখন পাতার ছায়ায় বিশ্রাম নেওয়ার জন্য লুকিয়ে পড়ে। জঙ্গলের মধ্যে একটা ফাঁকা ঘাস জমি দেখতে পেয়ে তার কিনারায় প্লাস্টিক শিট বিছিয়ে দুজনে বসলাম। অনেকক্ষণ ধরেই একটা প্রশ্ন আমার মনের মধ্যে খোঁচা মারছিল। খেতে খেতে সুরজিৎদাকে সেটা জিজ্ঞেস করেই ফেললাম। আচ্ছা সুরজিৎদা, প্যারাকিট আইল্যান্ডে সেরকম কিছু ক্ষতিকারক জন্তু নেই বলেই তো মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, কারণ দেখ, এই দ্বীপে কখনোই সেভাবে মানুষের পা পড়েনি। সেই 200 বছর আগে যা কয়েকজন ভারতীয় শ্রমিক আর তাদের খোঁজে আসা সাহেব জমিদার, ব্যাস। মানুষের যাতায়াত নেই বলেই মানুষের সঙ্গে যারা ঘোরে সেই বেড়াল, কুকুর, ইঁদুরদের উৎপাতও এখনো শুরু হয়নি। ফেরার পথে আমরা অন্য একটা ঢাল বেয়ে নামতে চাইছিলাম, যাতে যাতায়াতের পথে দ্বীপের দুটো ভিন্ন ভিন্ন জায়গার সার্ভে করে ফেলতে পারি। ভাগ্যিস অন্য রাস্তার কথা ভেবেছিলাম, না হলে তো দুষ্প্রাপ্য প্যাঁচার সেই জুটিটাকে সুরজিৎদা দেখতেই পেত না। হয়েছিল কি, ওঠার সময় তো আমরা জঙ্গল টঙ্গল ভেদ করেই উঠে গিয়েছিলাম, কারণ তাছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু নামবার পথে চোখে পড়ল একটা ঝোড়া। পাহাড়ের কাঁধের কাছ থেকে একেবারে সি বিচ অবধি নেমে গেছে। তারপরেও দিব্যি বালির ওপর দিয়ে এঁকে বেঁকে গিয়ে সমুদ্রে পড়েছে। ঝোড়াটার তীর ধরে নামা সহজ হবে বলে সেখান দিয়েই নামছিলাম। হঠাৎ সুরজিৎদা পেছন থেকে হাত বাড়িয়ে আমার জ্যাকেটের কনুইটা খামচে ধরল। আমি দাঁড়িয়ে গেলাম। কি হলো? সুরজিৎদা ঠোঁটে আঙুল ঠেকিয়ে ইশারা করল, একদম চুপ। তারপর খুব আস্তে আস্তে ঝোড়ার কিনারায় একটা ঝোপের আড়ালে ঢুকে বসে পড়ল। অগত্যা আমিও চুপচাপ ওর পাশে বসে পড়লাম। ততক্ষণে গলায় ঝোলানো বাইনাকুলারটা সুরজিৎদার চোখে উঠে এসেছে। ঝোড়ার দুদিকেই আকাশ ছোঁয়া গাছেদের জটলা। তার মধ্যে ঠিক কোথায় যে ওর বাইনাকুলারের ফোকাস বুঝতে পারছিলাম না। অগত্যা ফিসফিস করে জিজ্ঞেস করলাম, কি দেখলে সুরজিৎদা? ওই শিমুল গাছটার মাঝামাঝি জায়গায় দেখ, গুঁড়ির গায়ে একটা কোটর দেখতে পাচ্ছিস? ওর ভেতরে। শিমুল গাছটা সহজেই খুঁজে পেলাম। তার গুঁড়ির মাঝামাঝি জায়গায় একটা কোটরও দেখতে পেলাম, কিন্তু তারপরে তো আর কিছুই দেখলাম না। সুরজিৎদা আমার অবস্থাটা বুঝল। নিজের গলা থেকে বাইনোকুলারটা সাবধানে খুলে আমার হাতে দিয়ে বলল, এবার দেখ। বাইনোকুলারের মধ্যে দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে ক্রমশ গাছের বাকলের সঙ্গে মিশে থাকা দুটো পেঁচার অবয়ব আমার চোখে স্পষ্ট হয়ে উঠল। অসামান্য ক্যামোফ্লাজ ব্যাটাদের। পালকের রঙের সঙ্গে গাছের বাকলের রং এমন অবিকল মিশে গেছে যে কার সাধ্য ওদের চট করে আলাদা করতে পারে। আরেকবার মনে মনে সুরজিৎদার পায়ে পেন নাম ঠুকলাম। উনি চলতে চলতেই এদের দেখে নিয়েছেন, তাও আবার খালি চোখে। কত বছরের সাধনায় যে এরকম সিদ্ধিলাভ হয় কে জানে। পেঁচা দুটো গোল গোল চোখে আমাদের দিকেই তাকিয়েছিল। কিছু বুঝতে পারল কিনা কে জানে, একটু বাদে দুজনেই কোটরের ভিতর দিকে সেঁধিয়ে গেল।
আর ওদের দেখতে পেলাম না। সুরজিৎদা উঠে পড়ল। কোনো কথা না বলে ঝোড়ার খাদ বেয়ে বেশ কিছুটা নেমে আমার জন্য দাঁড়িয়ে পড়ল। আমি পাশে গিয়ে দাঁড়াতেই সুরজিৎদা উত্তেজনার চোটে আমার কাঁধটা খামছে ধরে বলল, নীল রে, আমার যে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। এই যে পেঁচা দুটো দেখলি, এদের নাম রড্রিগেজ লিজার্ড আউল। 70 বছর আগে, 70 years back, শেষবার এই জাতের একজোড়া পেঁচাকে এখানকারই একটা দ্বীপে দেখা গিয়েছিল। তারপর হাজার খোঁজাখুঁজিতেও আর দেখা মেলেনি। কেন, জঙ্গল টঙ্গল কেটে ফেলেছিল নাকি? আবার কি, আরে ওই সময় থেকেই রড্রিগেজের আশেপাশে সমুদ্রের বুকে ছড়িয়ে থাকা ছোটখাটো দ্বীপগুলোয় ব্যাপক হারে কমার্শিয়াল অ্যাক্টিভিটি শুরু হয়ে গিয়েছিল। জঙ্গল কেটে চাষের জমি আর করাত কল বানিয়ে সে এক লণ্ডভণ্ড ব্যাপার। ফলে অন্যান্য আরো অনেক প্রজাতির পাখির সঙ্গে রড্রিগেজ লিজার্ড আউলও হারিয়ে গিয়েছিল। মানে মানে আমরা ধরে নিয়েছিলাম পৃথিবীর বুক থেকে বোধহয় ওরা চিরতরে হারিয়ে গেছে। তারপর 2 মাস আগে শ্রীকান্ত আমাকে এদের কয়েকটা ছবি মেল করলো। কিন্তু এই জাতের পেঁচাদের বিভিন্ন স্পিসিসের তফাৎ এতই সামান্য যে আমি চোখে না দেখে শিওর হতে পারছিলাম না। এখন তুমি শিওর? 100% একদম। এটা একটা বিরাট ব্যাপার, বুঝলি, বিরাট ব্যাপার। খরচের খাতায় লিখে রাখা একটা স্পিসিসকে 70 বছর বাদে আবার নতুন করে খুঁজে পাওয়া, ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট, আ গ্রেট গ্রেট অ্যাচিভমেন্ট। আমি সুরজিৎদার হাতটা ধরে ঝাঁকিয়ে দিয়ে বললাম, কংগ্রাচুলেশনস ডক্টর সান্যাল, এবার আপনি কি করবেন? থ্যাংক ইউ সো মাচ মিস্টার চ্যাটার্জি। আমার কাজ আমি করে দিয়েছি, এবার আপনার কাজ শুরু হবে। মানে আমার কাজ মানে কি? মানে ডকুমেন্টেশন অফ দ্য বার্ডস। শোন নীল, আমরা দারুণ ফরচুনেট, বুঝলি। ওই যে কোটরটা দেখলি না, ওর মধ্যে শুধু ওই পেঁচা দুটোই নেই, ওদের বাচ্চারাও রয়েছে। কেমন করে বুঝলে? কান পেতে শুনলে তুই ওই কোটরের ভেতর থেকে গোখ্র সাপের গর্জনের মতো একটা ফোঁসফোঁসানি শুনতে পেতিস। ওটার কিচ্ছু নয়, পেঁচাদের ছানার ডাক। সেই জন্যেই বলছি, এই সুযোগ আমরা হারাবো না। শুধু 2-1টা স্টিল নয়, আমি চাইছি তুই বাকি 3 দিনের মধ্যে ওদের ওপর একটা চমৎকার মুভি বানিয়ে ফেল। তার জন্য তোকে কি করতে হবে সেটা তুই ভালোই বুঝবি। তবে তবে আমি চাইছি স্টেপ বাই স্টেপ, একদম ধাপে ধাপে ওদের সারা দিনের যত রকমের অ্যাক্টিভিটির ছবি আছে সব তুলবি। এটা খুব দরকার। কেন বলো তো সুরজিৎদা? আরে বাবা, এই একটা ছোট্ট দ্বীপে আর কজোড়া লিজার্ড আউল থাকতে পারে বলতো? সরকারিভাবে প্যারাকিট আইল্যান্ডকে একটা রিজার্ভ ফরেস্টের স্টেটাস দিলেও এরা কিন্তু আর খুব বেশি দিন বাঁচবে না। তাহলে এদের বাঁচানোর জন্য কি করতে হবে? এদের বাসা থেকে ডিম নিয়ে সেই ডিম ইনকিউবেটরে ফুটিয়ে বাচ্চাগুলোকে হাতে করে খাইয়ে বড় করতে হবে। ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রাম? রাইট, এক্স্যাক্টলি। বাচ্চাগুলো স্বাবলম্বী হলে এই জঙ্গলে বা অন্য কোনো দ্বীপে যেখানে এরকম পুরনো গাছ আর নির্জনতা আছে, সেখানে ওদের ছেড়ে আসতে হবে। পুরনো গাছ কেন? নতুন প্ল্যান্টেশন হলে হবে না? না না, একদমই নয়, একদমই হবে না। একটা 100-150 বছরের পুরনো গাছের যে কাজ, সেটা একটা নতুন গাছ কখনো করতে পারে? নতুন গাছের গুঁড়িতে কোটর থাকে, তাহলে হর্নবিল, পেঁচা এদের মতো পাখিরা, তারপর ধর তোর ওই কাঠবিড়ালি, রেড প্যান্ডার মতো প্রাণীরা যারা শুধু কোটরেই বাসা বানায়, তারা কোথায় যাবে? সত্যি বলছি নীল, এখন যশোর রোড ধরে বারাসাতের দিকে যেতে গেলে আমার মাথায় খুন চেপে যায়। রাস্তা চওড়া করার জন্যে হাজার হাজার পুরনো শিরীষ সেগুন সব কি নির্মমভাবে কেটে ফেললো বলতো? কোনো সভ্য দেশে এমন হয়? কিছুক্ষণ গুম হয়ে বসে থাকার পর সুরজিৎদা বলল, সে যাই হোক, তুই মুভি তুলতে পারলে তার থেকে ভবিষ্যতে ওই ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রামের অনেক লাভ হবে। আর আমরাও জানতে পারবো যে মা পাখি আর বাবা পাখি বাচ্চাদের জন্য কোন ধরনের পোকা বা জন্তু শিকার করে আনছে, কীরকম ফ্রিকোয়েন্সিতে ওদের খাওয়াচ্ছে, সেই সব। তারপর আমরা ব্রিডিং সেন্টারে সেগুলোকেই নকল করব। তবে তবে
কাজটা ডিফিকাল্ট, কারণ এক, তোকে ওই 40 ফুট উপরের বাসার ছবি তুলতে হবে, আর 2, ছবি তুলতে হবে রাতে, যখন প্যাঁচারা অ্যাক্টিভ হয়। কি মনে হয়, পারবি? সুরজিৎদার কথা শুনতে শুনতেই আমি ঘাড় ঘুরিয়ে সেই প্যাঁচাদের গাছটাকে দেখছিলাম। কিছুক্ষণ দেখে বললাম, পারবো, কারণ ভাগ্য আমার সহায়। কিরকম? ওদিকটা দেখো, ঝোড়ার ডান দিকে যেখানে শিমুল গাছটা দাঁড়িয়ে আছে, ঠিক তার উল্টো দিকে বাঁ পাড়ে প্রায় সমান সাইজের একটা রোজউড ট্রি রয়েছে। আমি কাল সকালে এসেই ওই রোজউড ট্রির গায়ে ঠিক ওদের বাসার সোজাসুজি একটা হাইড বানিয়ে রেখে যাব। তারপর বিকেলবেলায় ক্যামেরা নিয়ে ঢুকে পড়বো হাইডের মধ্যে। আশা করি প্যাঁচাদের থেকে ঢিলছোড়া দূরত্বে বসে থাকলেও ওরা আমাকে দেখতে পাবে না। তারপর সারা রাত ধরে ছবি তুলবো না হয়। উড়ে বাবা, অত উপরে উঠবো কেমন করে? আরে তুমি তো উঠবে না, আমি উঠবো। একা? তা পাগল হলি নাকি? আরে বাবা, দুজনে ওঠাটাই তো পাগলামি সুরজিৎদা। একবার গাছটার দিকে তাকিয়ে দেখো তো, দুটো ডালের খাঁজে যদি কোনো রকম একটা হাইট বানাই, সেখানে কি দুজন বসার মতন জায়গা পাবো? শেষকালে দেখবে ক্যামেরা নড়াচড়া করার জায়গাও পাচ্ছি না। তা ঠিক। তাহলে আমি কি করব? তুমি টেন্টে বিনিদ্র রজনী যাপন করতে করতে প্যাঁচাদের চেঁচানি শুনবে, আর কি করবে? এই অবধি সব ঠিকই ছিল, কিন্তু এর পরে যেটা দেখলাম তাতেই মনটা দমে গেল। ঝোড়ার তীর ধরে সি বিচে পা দিয়ে দেখলাম একটা বহু পুরনো স্টিমারের কাঠামো পড়ে আছে। উড়ে আসা বালির স্তূপের নিচে তার প্রায় সবটাই ঢাকা পড়ে গেছে। বালির ওপরে জেগেছিল শুধু পাইলটের কেবিনের কাঠামোটা। শালকাঠের মোটা খুঁটিগুলো 200 বছরের রোদ জলেও টসকায়নি। ওটার বয়স যে 200 বছর তা জানলাম কেমন করে, সেটাও লিখে রাখি। ওই ভাঙা কেবিনের মধ্যেই মানুষের কঙ্কালের কিছু হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, আর পড়েছিল তামার চেনের সঙ্গে লাগানো একটা বড় ক্রস। ক্রসটা সোনার তৈরি, তার গায়ে খোদাই করা ছিল রোমান হরফের দুটো অক্ষর, এন এবং এ। অর্থাৎ ওই হার এবং হাড় সবকিছুরই মালিক ছিলেন নিকোলাস আর্চিবল্ড। আমি গলার চেন, ক্রস এবং কিছু হাড় কুড়িয়ে ব্যাগে ঢুকিয়ে নিলাম। 22শে ফেব্রুয়ারি, দুপুর 2:30। আজ রাতে ডায়েরি লেখার সুযোগ পাবো না, তাই এখনই 2 লাইন লিখে রাখছি। আজ আমি একাই খুব ভোরে বেরিয়ে গিয়েছিলাম। সেই রোজউড ট্রিটার মাঝামাঝি জায়গায় একটা হাইড বানিয়ে রেখে এসেছি। হাইডে ওঠানামা করার জন্যে একটা লম্বা বাঁশকেও কঞ্চি টঞ্চি সমেত গুড়ির গায়ে হেলান দিয়ে বেঁধে এসেছি। বাঁশটার গা থেকে 2 হাত অন্তর অন্তর ফ্যাঁকড়া বেরিয়েছে। ওগুলোর উপরে পা দিয়ে খুব সহজেই ওঠানামা করা যাবে। হাইড মানে একটা তেডালার মাঝখানে শক্তপোক্ত কাঠের মাচা। এককালে শিকারীরা যেরকম মাচায় বসে বাঘ শিকার করত, ঠিক সেই রকমই। বাড়তির মধ্যে আমাদের মাচাটার মাথা থেকে পা অবধি জংলা ছাপ মিলিটারির ইউনিফর্মের কাপড়ের মতন কাপড় দিয়ে ঢাকা, যাতে রোজউডের ডালপালার সঙ্গে মিশে যায়। শুধু এক জায়গায় ছোট্ট একটা ফাঁক রইল, যেখান দিয়ে আমার চোখ আর ক্যামেরার লেন্স বেরিয়ে থাকবে। তবে এত কিছু করেও প্যাঁচাদের পুরোপুরি ধোঁকা দিতে পারলাম কিনা সন্দেহ রয়ে গেল, কারণ ওরা মাঝে মাঝেই কোটরের ভেতর থেকে মুখ বার করে অত্যন্ত সন্দেহের চোখে আমাকে দেখছিল। তাই শুনে সুরজিৎদা একটা ভালো বুদ্ধি দিল। বলল, শোন, সন্ধেবেলা আমরা দুজনেই একসঙ্গে তোর ওই হাইডে ঢুকবো। তারপর প্যাঁচাদের দেখিয়ে আমি নেমে আসব একাই। তুই রাতের মতো ওখানেই থেকে যাবি। তাতে কি উপকারটা হবে? সে কি, তুই জানিস না? পাখিরা যে 1-2 গুনতে পারে না। ওদের দৃষ্টিশক্তি সাংঘাতিক, কিন্তু অঙ্কে কাঁচা। কাজেই ওরা ভাববে, যাক, যে লোকটা আমাদের বাসার উল্টো দিকের গাছটায় উঠেছিল সে চলে গেল। বাকি রাতটা ওরা নিশ্চিন্তে ছানাদের দেখভাল করবে, বুঝলি? খুবই ভালো প্ল্যান। এর উপরে আর কথা চলে না, তাই রাজিও হয়ে গেলাম। এবার বেরিয়ে পড়তে হবে, তাহলে আকাশে আলো থাকতে থাকতে সুরজিৎদা আবার এখানে ফিরে আসতে পারবে। কাল আর্চিবল্ড সাহেবের ভাঙা স্টিমারটা দেখে সেই মুহূর্তে আমাদের দুজনেরই মনটা দমে গিয়েছিল ঠিকই, কিন্তু পরে ভেবে দেখলাম একদিক থেকে আমাদের নিশ্চিন্ত হওয়াই উচিত, কারণ দৃশ্যটা এটাই প্রমাণ করছে যে কোথাও অলৌকিক কিছু ঘটেনি। ওরা যখন এসেছিল তখন নিশ্চয়ই সি বিচের ওই অংশটা জলের নিচে ডুবেছিল।
ওদের স্টিমারটা চোরা স্রোতের টানে জলের নিচে লুকিয়ে থাকা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে তলিয়ে গিয়েছিল। প্লেন অ্যান্ড সিম্পল। এখন তো মনে হচ্ছে পোর্ট ম্যাথুরার হারবার মাস্টারের দলের লোকেরাও খাবারের বিষক্রিয়াতেই মারা গিয়েছিল। তাছাড়া আর কি হতে পারে? সুরজিৎ দাও আমার সঙ্গে একমত হলো। 23শে ফেব্রুয়ারি, বেলা 11টা। না, এই দ্বীপে আমরা একা নই, ওরাও আছে। আমার মাথাটা কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। জানি না ঠিক করে সবকিছু গুছিয়ে লিখতে পারবো কিনা। এর আগেও বিভিন্ন অভিযানে কম আশ্চর্য ঘটনার মুখোমুখি হইনি, কিন্তু সব ক্ষেত্রেই সেগুলো ছিল অন্যদের কাছে রহস্য। আমি নীল চ্যাটার্জি, আমি জানতাম তাদের পেছনের আসল ব্যাখ্যা, আর সেই জন্যই আমি নিজে কখনো ভয় পাইনি। যেমন ধরা যাক, গোপী মঠের মৃত মহন্তজি যখন কবর ফুঁড়ে উঠে এসেছিলেন, তখন আমার সঙ্গে যারা ছিলেন তারা ভয়ের চোটে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কিন্তু আমি ডক্টর বেদাংশু সিনহার পিশাচ কারখানার কথা জানতাম, তাই আমি তখনও স্টেডি ছিলাম। কিন্তু এবারে আমি কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না, এবং স্বীকার করতে লজ্জা নেই। সেই জন্যই আমি ভয় পাচ্ছি। না, ভয় খারাপ জিনিস নয়, ভয় মানুষকে সাবধানী করে তোলে। শুধু একটাই প্রার্থনা, ভয়ের চোটে যেন দিশা হারা না হয়ে যায়। কাল রাতে আমার অপারেশন লিজার্ড আউল কিন্তু 100% সাকসেসফুল হয়েছে। সব কিছু একদম প্ল্যান মাফিকে গিয়েছিল। আমাকে হাইডে বসিয়ে দিয়ে সুরজিৎদা ফিরে এসেছিল ক্যাম্পে। তারপর সারা রাত ধরে আমি নাইট ভিশন মুভি ক্যামেরায় প্যাঁচাদের ছবি তুলেছিলাম। প্যাঁচা নামের পাখিটাকে নিয়ে সারা পৃথিবীতে নানা রকমের গালগল্প চালু আছে। কাল রাতে হাড়ে হাড়ে টের পেলাম সেগুলো এমনি এমনি হয়নি। প্রথমত, ওদের মুখটা যতটা না পাখির মতন, তার চেয়ে ঢের বেশি মানুষের মতন। মাথার সামনের দিকে পাশাপাশি দুটো চোখ, দুপাশে বেরিয়ে থাকা কানের পাতা, এসব কি পাখির লক্ষণ? তার উপর ব্যাটারা এত নিঃশব্দে উড়াউড়ি করতে পারে যে কি বলবো। এই প্যাঁচা দুটো যখন ঠোঁটে শিকার নিয়ে বাসায় ফিরে আসছিল, তখন একবারও ওদের উড়ে আসাটা দেখতে পাচ্ছিলাম না। এই দেখছি কোটরের গর্তের মুখ ফাঁকা, পর মুহূর্তেই দেখছি সেই গর্তের মুখে একটা প্যাঁচা বসে আছে। ধাঁধা লেগে যাচ্ছিল, ও কি সত্যিই উড়ে এলো, নাকি ওখানেই শূন্য থেকে ছবির মতন ফুটে উঠল। অনেকক্ষণ চেষ্টা করে ওর ঠিক মনের মতো শট কিছুতেই পাচ্ছিলাম না। তারপর ওদের গতিবিধি ভালো করে লক্ষ্য করে ক্যামেরাটাকে সামান্য ঝুঁকিয়ে কোটরের নিচের একটা ডালের দিকে তাক করে বসিয়ে দিলাম। বিশ্বাস ছিল এবার নিশ্চয়ই যেমনটা চাইছি সেরকমই ছবি রেকর্ড হচ্ছে কিনা সেটা তখন কনফার্ম করার উপায় ছিল না, কারণ ভিউ ফাইন্ডারে ওই রাতের অন্ধকারে ছবির ডিটেলস বুঝতে পারছিলাম না। তাছাড়া ব্যাটারি বাঁচানোর একটা চিন্তা তো ছিলই, কারণ এখানে ব্যাটারি রিচার্জ করার উপায় নেই। তাই মাঝে মাঝে ভিউ ফাইন্ডারের স্ক্রিনও অফ করে দিতে হচ্ছিল। রাত 3টে নাগাদ আকাশে মেঘের গর্জন শুনে প্রমাদ গুনলাম। বৃষ্টি এলে নিজে তো ভিজব বটেই, তবে তাতে চিন্তার কিছু নেই। কিন্তু আমার প্রাণের ক্যামেরাটি ভিজলে সর্বনাশ হয়ে যাবে। একবার খুব সাবধানে হাইডের ছাউনির ফাঁকে চোখ লাগিয়ে আকাশের দিকে তাকালাম। দেখলাম কোটি কোটি তারার মধ্যে একটিকেও দেখা যাচ্ছে না। ঘন মেঘে আকাশ ছেয়ে গেছে। আমি একটা প্লাস্টিকের শীট বার করে বৃষ্টির অপেক্ষা করতে লাগলাম। বাইরে তখন অন্ধকার এতটাই ঘন হয়ে এসেছিল যে প্যাঁচা তো দূরের কথা, এরোপ্লেন উড়ে এলেও দেখতে পেতাম না। কিন্তু অদ্ভুত ব্যাপার, বৃষ্টি হলো না। যেরকম হঠাৎ করে মেঘ ঘনিয়ে এসেছিল, তেমনি হঠাৎ করেই আবার কেটেও গেল। ভোর হতেই প্যাঁচারা ঘুমোতে চলে গেল, আর আমিও মাচা থেকে নেমে আমাদের ক্যাম্পে ফিরে এলাম। ক্যাম্পে ঢোকা মাত্রই সুরজিৎদা এক মগ গরম চা আমার হাতে ধরিয়ে দিল। চাটা শেষ হওয়া মাত্রই বলল, কিরে কই, এবার দেখা দেখি কি ছবি তুলেছিস। বুঝতে পারছিলাম ওর কৌতূহল বাঁধ মানছে না। স্বাভাবিক, এর জন্যই তো এত দূরে আসা। ল্যাপটপ অন করে ডেটা কেবল দিয়ে মুভি ক্যামেরাটা ওর সঙ্গে জুড়ে চালিয়ে দিলাম। মনিটর জুড়ে শিমুল গাছের সাদা কালো ছবি ফুটে উঠল। দেখে নিশ্চিন্ত হলাম যে রং না থাকলেও ছবি খুবই পরিষ্কার এসেছে। সুরজিৎদা পাশ থেকে আমার পিঠে কটা হালকা চাপড় মেরে বুঝিয়ে দিল যে ও খুব খুশি।
প্রথম দিকের কিছুটা রেকর্ডিং স্কিপ করে চলে গেলাম সেই জায়গাটায় যেখানে নিচের ডালে ফোকাস করেছিলাম। দেখে নিশ্চিন্ত হলাম চমৎকার ছবি এসেছে। প্যাঁচার ছবি তো উঠেছিলই, তার সঙ্গে নিচের ঝোপঝাড়, ঝর্ণা এইসবও দেখতে পাচ্ছিলাম। একটু বাদে ভিডিওর মধ্যে থেকে মেঘের গুরু গুরু গর্জন ভেসে এলো, আর একই সঙ্গে স্ক্রিনটা হয়ে গেল প্রায় অন্ধকার। এই সেই সময় যখন আকাশে মেঘ ঘনিয়ে এসেছিল। আমি আর সুরজিৎদা আমাদের মাথাগুলো ল্যাপটপের মনিটরের কাছে ঝুঁকিয়ে আনলাম। পাখি দুটোকে আর দেখতে পাচ্ছিলাম না, তবে অন্য কিছু একটা দেখা যাচ্ছিল। কিছু প্রাণী অন্ধকারে ঢাকা জমির ওপর দিয়ে আরও জমাট অন্ধকারের মতন সার বেঁধে ওগুলো স্ক্রিনের একদিক থেকে আরেক দিকে চলে গেল। সুরজিৎদার মুখ দিয়ে একটা বিস্ময়সূচক আওয়াজ বেরিয়ে এলো। হ্যাঁ, ওগুলো কি? গোসাপ? মাই গড, এত বড়! ব্যাক কর তো নীল, আরেকবার দেখি। ব্যাক করে আরেকবার প্রাণীগুলোকে দেখলাম, তারপর আবার দেখে আমরা দুজনেই পাথরের মূর্তির মতন বসে রইলাম। ক্যামেরা তখনও নিজের মনেই চলছিল। ল্যাপটপের স্ক্রিনে বনের ছবির ওপরে আস্তে আস্তে ফুটে উঠছিল ভোরের আলো, কিন্তু আমাদের আর কিছুই দেখবার মতন ক্ষমতা ছিল না। যা দেখার আমরা দেখে নিয়েছি। না, ওগুলো গোসাপ নয়, কাল কিংবা ইংরেজি মতে আজ রাত 3টের সময় রোজউড গাছের নিচ দিয়ে গোসাপের মতন বুকে হেঁটে চলে গিয়েছিল 30 জন উলঙ্গ মানুষ। ফেব্রুয়ারি রাত 8টা। সকালে ভিডিওতে ওই দৃশ্য দেখার পরেও কিছুক্ষণ ডায়েরি লিখেছিলাম। ভেবেছিলাম লিখলে মনটা শান্ত হবে, চিন্তাভাবনাগুলো গুছিয়ে নিতে পারবো, কিন্তু সেটা আর হলো না। উল্টে ক্রমশ এক অসম্ভব অস্থিরতা আমাকে পেয়ে বসছিল। আমি বিপদ ভালোবাসি, কিন্তু রহস্য একেবারে ভালোবাসি না। অলৌকিকে আমার বিশ্বাস নেই, কিন্তু যা দেখলাম তাকে অলৌকিক ছাড়া আর কি বলবো। রিস্টওয়াচের দিকে চোখ গেল, দেখলাম কখন যেন 11:30 বেজে গেছে। আমি উঠে দাঁড়ালাম আর সুরজিৎদার হাতে একটা টান দিয়ে বললাম, এই সুরজিৎদা, ওঠো তো, চলো ঘুরে আসি। ঘুরে আসবি? কোথা থেকে? কোথায় যাবি? ওই লোকগুলোর ডেরাটা খুঁজে বার করতে হবে, চলো। এইভাবে বসে থাকলে তুমি ভয়ই প্যারালাইজড হয়ে যাবে। সেটাই কি চাও নাকি? হ্যাঁ। ওরা কি লোক রে? ওরা কি মানুষ? যতক্ষণ না ওদের কাছ থেকে দেখছি ততক্ষণ বুঝবো কেমন করে বলো তো ওরা কি? হয়তো এর কোনো একটা সহজ ব্যাখ্যা আছে, সেটাই খুঁজে বার করতে হবে। চলো চলো চলো। চ ঠিকই বলেছিস। টেন্টের সামনের কার্টেনগুলো ভালো করে বেঁধে বেড়ার আগর টেনে দিয়ে আমরা দুজনে সি বিচ ধরে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতেই আমরা কিছু শুকনো ফল, চকলেট ইত্যাদি চটজলদি খাবার মুখে পুড়ে নিলাম। সঙ্গে জলের বোতল তো ছিলই। ক্যামেরার ব্যাগটা নেব না করেও কাঁধে ঝুলিয়ে নিলাম। এত বছরে ওটা কেমন যেন আমার শরীরেরই অঙ্গ হয়ে গেছে। সঙ্গে না থাকলে স্বস্তি বোধ করি না। সুরজিৎদার গলায় বোধহয় একই কারণে ওর গার্লস আইসের বাইনোকুলারটা ঝুলছিল, না হলে পাখি দেখার মতন মনের অবস্থা তখন আমাদের কারোরই ছিল না। আমরা যখন বেরিয়েছিলাম তখন ঘড়িতে দেখাচ্ছিল 12:15। তারপর কোথা দিয়ে যে 4টে ঘন্টা কেটে গেল কে জানে। দ্বীপের বাসা থেকে যেসব টার্ন আর সিগাল পাখিরা সমুদ্রের বুকে মাছ খেতে গিয়েছিল তারা ঝাঁকে ঝাঁকে ফিরে আসতে শুরু করলো। এমনকি এতক্ষণ অবধি যে বিশাল কোকোনাট ক্র্যাবগুলো বালির ওপরে এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছিল তারাও যে যার গর্তে ঢুকে পড়ল। ক্যাম্প সাইট থেকে প্রায় 6 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ততক্ষণে আমরা চলে এসেছি দ্বীপের একেবারে বিপরীত প্রান্তে। দিব্যি হাঁটছিলাম, হঠাৎ বেদম একটা দুর্গন্ধের ছটকা নাকে ঢুকে আমাদের প্রায় অজ্ঞান করে দিল। গন্ধটাকে এক কথায় বলা যায় নারকীয়।
নাকে রুমাল চাপা দিয়ে এদিক ওদিক তাকাতেই দেখলাম একটু দূরে পাহাড়ের পায়ের কাছে একটা কেয়া গাছের ঠাস বুনোট ঝোপ বালিয়াড়ির বেশ কিছুটা অংশ আড়াল করে দাঁড়িয়ে আছে। পরিষ্কার বুঝতে পারলাম ওই ঝোপের আড়ালেই কিছু একটা মরেছে, আর সেটাই ওই বিভৎস গন্ধের উৎস। সুরজিৎদা বলল, বাপরে, গন্ধ! তিমি মাছ মরেছে নাকি রে? ওফ বাবা, চল তো একবার দেখে আসি। আমরা পায়ে পায়ে এগিয়ে গিয়ে কেয়া ঝোপের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম, না, তিমি মাছের মৃতদেহ নয়, একটা বহু পুরনো ব্যারাক বাড়ির ধ্বংসাবশেষ। আর্চিবল্ড সাহেবের শ্রমিকদের থাকার জায়গা ছাড়া ওটা আর কি হতে পারে? আর দেখলাম ধ্বংসস্তূপের ঠিক বাইরে বালির ওপরে দুটো মৃতদেহ পড়ে আছে। মানুষ দুটির শরীরের মাংস, চামড়া সবই প্রায় গলে মাটিতে মিশে গেছে, কিন্তু তাদের মাথার বড় বড় চুলগুলো তখনও এদিক ওদিক ছড়িয়ে। শেষ বিকেলের তীব্র রোদ সেই মুহূর্তে ওদের ছড়িয়ে রাখা হাতের আঙুলগুলোর উপরে সার্চ লাইটের মতন এসে পড়েছিল। সেই জন্যই এটাও দেখতে পেলাম যে ওদের আঙুলের নখগুলো বড় হতে হতে ধনুকের মতন বেঁকে গেছে। দুজনের কারুর শরীরেই এক টুকরো কাপড় নেই। সোজা কথায় মানুষগুলো মারা যাওয়ার আগেই পশুর পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ব্যারাক বাড়ির ধ্বংসস্তূপের ভেতরে কিছু নড়াচড়া দেখতে পেয়ে সুরজিৎদা বাইনোকুলারটা তুলে চোখে লাগালো, আর পরক্ষণেই ওহ বলে একটা ভয়ার্ত আওয়াজ করে ওটার ওপর থেকে হাত সরিয়ে নিল। আমি কিছু না বলেই স্ট্র্যাপটা ওর মাথা গলিয়ে খুলে দূরবীনটা নিজের চোখে লাগালাম, আর যা দেখলাম তা বেশিক্ষণ সহ্য করা যায় না। সত্যি, কাল রাতে আমার ক্যামেরায় যাদের ছবি উঠেছে তারাই ওই ধ্বংসস্তূপের ভেতরে এক পাল অসুস্থ সরীসৃপের মতন বুকে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। সুরজিৎদা নিজের মনেই বলল, বুঝতে পারছি না কিভাবে বা 200 বছর বেঁচে আছে, আর ওদের মধ্যে দুজনই বা কি করে মারা গেল। হ্যাঁ, গম্ভীর ব্যারিটোন ভয়েসের উত্তরটা ভেসে এলো ঠিক আমাদের পেছন থেকে। We killed them, me and Srikant Jogi. বজ্রাহতের মতন আমরা ঘুরে দাঁড়ালাম। বুকের উপর দুহাত জড়ো করে ছেলেটা তখনও স্থির দৃষ্টিতে ওই মৃতদেহ দুটির দিকেই তাকিয়েছিল। হ্যাঁ, ছেলেই, 20-22 বছরের বেশি বয়স হবে না। ওইদিকে চেয়েই সে বলল, হ্যাঁ, আমি আর শ্রীকান্ত ওদের গুলি করে মারতে বাধ্য হয়েছিলাম, না হলে ওরাই আমাদের মারত। ছেলেটা প্রায় 6 ফিটের ওপরে লম্বা, কালো চিতার মতন পেশিবহুল শরীর, গায়ের রং পেন্সিলের গ্রাফাইট শীষের মতন উজ্জ্বল কৃষ্ণবর্ণ, পরনে নীল রঙের জিন্স আর হলুদ টি শার্ট, দুটোই বেশ ময়লা হয়েছে, গলায় লাল সিল্কের স্কার্ফ, আর মাথা ভর্তি আংটি আংটি চুলের বোঝা। আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, রো। ছেলেটা মাথা ঝুঁকিয়ে বাও করল, বলল, ইয়েস স্যার, চিনতে কোনো ভুল করেননি। সম্ভবত জেকব স্যার ওর কেবিনেট দেওয়ালে টাঙিয়ে রাখা গ্রুপ ফটোটা আপনাকে দেখিয়েছিলেন। হ্যাঁ, আমি রোরো। শ্রীকান্ত যোগীর সঙ্গে এই প্যারাকিট আইল্যান্ডে এসেছিলাম, তারপরও ফিরে গেল। আমাকে বলে গেল আপনাদের জন্য ওয়েট করতে। সুরজিৎদার মুখ দেখে মনে হচ্ছিল ও নতুন করে জীবন ফিরে পেয়েছে। সেটাই তো স্বাভাবিক। এই প্রেতকুলের মধ্যে একটি জীবিত মানুষ দেখলে তো স্বস্তি পাওয়ারই কথা, বিশেষত এমন একজন মানুষ যে এই দ্বীপে 2 মাসের উপরে সুরক্ষিত থেকে এটাই প্রমাণ করেছে যে এখানে ভয়ের কিছু নেই। সুরজিৎদা প্রায় দৌড়ে গিয়েই ওর হাতটা ধরে বলল, রোরো, উই আর অ্যাট লস। আমরা কিচ্ছু বুঝতে পারছি না। একটু বলবে ভাই, ওরা কারা? ওরা কি সেই 200 বছর আগের? হ্যাঁ স্যার, সব বলছি, তবে এই জায়গাটা বেশ অস্বস্তিকর। চলুন একটু দূরে ওই বোল্ডারটার ওপরে গিয়ে বসি। আমি যতক্ষণ আছি ততক্ষণ ওদের নিয়ে ভয় পাবেন না। ওকে ফলো করে
সমুদ্রের তীরে পড়ে থাকা বোল্ডারটার দিকে হাঁটতে হাঁটতে আমি ভাবছিলাম, রোরোর কথার ভঙ্গি, চোখের শান্ত দৃষ্টি, সবকিছুর সঙ্গেই শ্রীকান্ত যোগীর কি আশ্চর্য মিল। দুজনেই যেন ভীষণ হিসেবি, নির্বিকার। চওড়া পাথরটার উপরে আমরা দুজনে বসে পড়ার পর রোরো বসলো আমাদের মুখোমুখি। তারপর ওর সেই আশ্চর্য ব্যারিটোন ভয়েসে বলতে শুরু করলো, পোর্ট ম্যাথরার জেলে পাড়ায় আমি আর শ্রীকান্ত যোগী ছিলাম ব্যতিক্রম, বুঝলেন? ওই চরম কুসংস্কারের পরিবেশের মধ্যেও আমরা দুজন যুক্তি ছাড়া আর কিছুতেই বিশ্বাস করতাম না। সেই জন্যই শ্রীকান্ত যখন আমাকে বলল প্যারাকিট আইল্যান্ডে যাবে, তখন আমি খুশিই হয়েছিলাম। ভেবেছিলাম এখান থেকে ম্যাথিওরায় ফিরে গিয়ে 200 বছর ধরে চলে আসা এই মিথটাকে ভেঙে দিতে পারবো। তাছাড়া শ্রীকান্তের সঙ্গে ঘুরতে ঘুরতে আমিও পাখি দেখার ব্যাপারে ভীষণ ইন্টারেস্ট পেয়ে গিয়েছিলাম। কিন্তু এখানে এসে দেখলাম পুরোটাই মিথ নয়। সে তো আপনারাও দেখছেন, আকাশ থেকে লুসিফার এখানে নেমে আসেননি ঠিকই, কিন্তু 200 বছর আগে এই উপকূলে যেটা ভেঙে পড়েছিল সেটা তাই বলে কোনো নিরীহ উল্কাও ছিল না। সেটা ছিল অন্য গ্রহের প্রাণীদের একটা স্পেসশিপ। তার ভেতরে ছিল 30টির মতন অন্য গ্রহের জীব, যাদের এক কথায় আমরা বলি এলিয়েন। বলো কি? ওদের আর নিজেদের গ্রহে ফিরে যাওয়ার উপায় ছিল না, কারণ সেই স্পেসশিপটা নষ্ট হয়ে গিয়েছিল। আবার ওদের শরীরের যেমন গঠনতন্ত্র, তাতে নিজেদের জোরে পৃথিবীর মাটিতেও ওরা বাঁচতে পারত না, কারণ না ছিল ওদের গাছের মতন শেকড়, না ছিল পশু পাখির মতন ঠোঁট, দাঁত, খাদ্যনালী, পাকস্থলী ইত্যাদি। বলতে গেলে পুরো শরীরটা জুড়েই ছিল ব্রেন, মস্তিষ্ক। মানুষের মস্তিষ্কের থেকে অনেক বেশি ক্ষমতাবান, উন্নত এবং হিংস্র এক মস্তিষ্ক। তাই ওদের সামনে সবচেয়ে সহজ যে উপায়টা ছিল সেটাই ওরা কাজে লাগালো। ওরা হয়ে গেল প্যারাসাইট, পরজীবী। পরজীবী হিসেবে ওরা কাদের শরীরে আশ্রয় নিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, মানুষের শরীরে। যে 30 জন হতভাগ্য শ্রমিক এখানে ছিল, তাদের শরীর তো বটেই, মস্তিষ্কগুলো ওরা দখল করে নিল। তারপর থেকে ওই 30 জনের বাইরের চেহারাটাই শুধু মানুষের মতন রইল, কিন্তু বুদ্ধিতে এবং চিন্তায় ওরা সবাই হয়ে গেল এক একটি এলিয়েন, অপার্থিব। তার মানে জেকাবের সেই পূর্বপুরুষ আর্চিবল্ডের টিম এবং হারবার মাস্টারের টিম, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। সবাইকে ওই এলিয়েনরাই মেরেছে। আপনাদের আগে বলিনি বোধহয়, ব্রেন ছাড়া ওদের শরীরে আরেকটা অঙ্গও ছিল, সেটাকে ইংরেজিতে বলে সাকার। জোঁক যেমন চোষক দিয়ে জীবজন্তুর দেহ থেকে রক্ত চুষে খায়, অনেকটা সেই রকমই, তবে তার থেকে অনেক বেশি এফিশিয়েন্ট। একজন মানুষের শরীরের সমস্ত রক্ত ওরা ইচ্ছে করলে 1 মিনিটে বার করে নিতে পারে। ওই দুবারই ওরা তাই করেছিল। আচ্ছা, ওরা কি জলে ভয় পায়? না হলে এই দ্বীপ থেকে অন্য কোথাও ছড়িয়ে পড়লো না কেন? না, ওদের আসল সমস্যাটা অন্য জায়গায়। এমনিতে ওরা জলের মধ্যে খুব ভালো সাঁতার কাটতে পারে, কিন্তু কাছিম, ডলফিন কিংবা ব্যারাকুডার মতন জলচর জীবেরা দেখা গেল খাদ্য হিসেবে ওদের খুবই পছন্দ করছে। 2-1 বার জলে নেমেই ওরা সেটা বুঝে নিয়েছিল। এদিকে ওই দুটো ঘটনার পর প্যারাকিট আইল্যান্ডের দুর্নাম এমন ছড়িয়ে গেল যে 200 বছরের মধ্যে আর কোনো মানুষ এই দ্বীপে পাই দিল না। তাই একদম প্রথমে যে 30 জন মানুষের শরীর ওরা কবজা করতে পেরেছিল, সেই 30টা শরীর দিয়ে ওরা এই 200 বছরের ওপর চালিয়ে দিল, বা বলা ভালো দিতে বাধ্য হলো। কেমন করে যে ওই দেহগুলোকে এতদিন বাঁচিয়ে রেখেছে বলতে পারবো না, কিন্তু আর বেশি দিন যে বাঁচাতে পারবে না সেটাও ওরা বুঝতে পারছিল। আমরাও তো বুঝতে পারছি, তাই না? দেখছেন তো, ওরা খাড়া হয়ে দাঁড়াতেই পারছে না। তাই আমাকে আর শ্রীকান্তকে এই দ্বীপে নামতে দেখে এলিয়েনরা যেন হাতে চাঁদ পেল। 2টো নতুন মানব দেহ, ওদের মধ্যে 2 জন যাদের ঘাড়ে চেপে আরও 200 বছর কাটিয়ে দিতে পারবে। আপনারা খুব লাকি, তাই 4টে দিন নিরাপদে কাটিয়ে দিতে পেরেছেন। সম্ভবত আপনারা ক্যাম্পটা বানিয়েছেন এখান থেকে অনেক দূরে এবং জঙ্গল কিংবা পাহাড়ের আড়ালে। তাতেও বাঁচতেন না,
কারণ এরা বিকেল থেকে ভোর অবধি আপনাদের বোট আসছে কিনা দেখার জন্য সি বিচে নজরদারি চালাতো। কিন্তু আপনারা নিশ্চয়ই এখানে পৌঁছেছেন রোদ্দুর চড়ে যাওয়ার পরে। এলিয়েনরা শরীরে বাসা বাঁধার পর থেকে ওই মানুষগুলো আর রোদ্দুরে বেরোতে পারে না। তবে গতকাল ওরা নীল স্যারকে জঙ্গলের মধ্যে দেখে নিয়েছে। এখানে আরও 2 জন মানুষের আগমনে ওরা উল্লসিত। আজ একটু বাদেই ওরা আপনাদের ক্যাম্পের সন্ধানে বেরোতো, কিন্তু তার আগেই তো আপনারা নিজেরাই ওদের ডেরায় পা দিয়ে ফেললেন। কি ভাগ্যিস আমি ওখানেই ছিলাম। আমরা কিন্তু আপনাদের মতন লাকি ছিলাম না স্যার। এখানে পা দেওয়া মাত্র ওরা আমাদের অ্যাট্যাক করেছিল। আপনারা হয়তো ভাবছেন ওই অসুস্থ, রুগ্ন এবং নিরস্ত্র মানুষগুলো আবার কিভাবে অ্যাট্যাক করবে। ব্যাপারটা তা নয়। ওদের চোখের দৃষ্টিতে এমন একটা কিছু আছে, ক্ষমতাটা নিশ্চয়ই ওদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বাসা বেঁধে থাকা এলিয়েনদেরই দান, যার ফলে মুহূর্তের মধ্যে ওরা মানুষকে অবশ করে ফেলতে পারে। আমাদেরও তাই করতে গিয়েছিল, তবে তার আগেই আমি ওদের মধ্যে দুটোকে সাবার করে দিয়েছিলাম। সেই ডেড বডি দুটোকেই ওখানে পড়ে থাকতে দেখেছেন, আরও দেখতে পাবেন। না 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 না, থাক 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 থাক, আর আর দেখে কাজ নেই। চলো 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 চলো, বাকিরা আমাদের দেখে ফেলার আগেই আমরা এখান থেকে বেরিয়ে যাই। নীল চল চল চল, বেরিয়ে যাই। দেখে কাজ নেই বললে হবে? ওই দেখুন, ব্যারাক বাড়ির ভেতর থেকে আরও 2 জন এই মুহূর্তে আপনাদের দিকে এগিয়ে আসছে। আমি আর সুরজিৎদা দুজনেই ঘাড় ঘুরিয়ে নুমাইদের ডেরার দিকে তাকালাম। এখন আমারও আর ওদের নুমাই অর্থাৎ রক্তচোষা বলে ডাকতে কোনো দ্বিধা নেই, কারণ ওরা সত্যিই তাই, রক্তচোষা। দেখলাম সত্যিই অমন দুটি নুমাই বালির ওপর দিয়ে বুক ঘষ্টাতে ঘষ্টাতে আমাদের দিকে এগিয়ে আসছে। সুরজিৎদা ভয়ার্ত মুখে উঠে দাঁড়িয়েছিল। আমি হাতে টান দিয়ে বললাম, বসো, রোরোর কাছ থেকে এত একটা কথা জেনে নি। আচ্ছা রোরো, তুমি এত কথা জানলে কি করে? মানে এই এলিয়েনদের কথা, ওদের স্পেসশিপ ভেঙে পড়ার কথা, তারপর ধরো ওরাই যে নুমাইদের শরীরে বাসা বেঁধেছে সেই কথা। রোরো রহস্যময় একটা হাসি হাসল, কোনো উত্তর দিল না। আমি উঠে দাঁড়ালাম। আমার আরও কয়েকটা প্রশ্ন আছে। আচ্ছা, তোমরা যখন 2 জন নুমাইকে মারলে, তারপর ওদের শরীরে বাসা বেঁধে থাকা এলিয়েন দুটো কি করলো? মানে নতুন আশ্রয় খোঁজেনি তারা? আর শ্রীকান্ত যোগী তোমাকে এই দ্বীপে রেখে একা ফিরে গেলেন কেন? আর তুমি এই 2 মাস সার্ভাইভ করলে কিভাবে? রোরো তখনও চুপ। সুরজিৎদা দেখলাম খুব মন দিয়ে আমার কথাগুলো শুনছে। আমি পায়চারি করতে করতে রোরোর পিছন দিকে গিয়ে দাঁড়িয়েছিলাম। এবার এক ঝটকায় ওর গলা থেকে লাল স্কার্ফটা টেনে খুলে দিয়ে বললাম, সব কিছুর উত্তর বোধহয় এই একটা টিউমারের মধ্যেই লুকিয়ে আছে, তাই না রোরো? রোরো বিদ্যুৎ গতিতে লাফিয়ে উঠে আমার দিকে ঘুরে দাঁড়ালো। চোখের কোণ দিয়ে দেখলাম সুরজিৎদার মুখটা হাঁ হয়ে গেছে। হবেই তো, কারণ ও এখন রোরোর মাথা আর ঘাড়ের জয়েন্টে ছোট বলের আকারের রোমশ টিউমারটা দেখতে পাচ্ছে। ও জিনিস আমি আগে একবার দেখেছি শ্রীকান্তর ঘাড়ে, সুরজিৎদা তো দেখেনি। রোরোর মুখ থেকে আমি কিন্তু চোখ সরাইনি, সেই জন্যই দেখতে পেলাম ওর ওই 2 চোখের মণি কালো থেকে ক্রমশ তীব্র বেগুনি হয়ে উঠছে। আর একই সঙ্গে অনুভব করলাম আমার পা থেকে শুরু করে বাকি শরীরটা খুব দ্রুত অসাড় হয়ে যাচ্ছে। রিভলভারটা বার করার আর সময় ছিল না। আমি ক্যামেরার ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে আন্দাজেই সেফটি ক্যাচ সরিয়ে ট্রিগার টিপলাম। কান ফাটানো শব্দের সঙ্গে ব্যাগের টেফলন ক্লথের চাদর ভেদ করে বুলেটটা ওর বুকে গিয়ে ঢুকল, এবং এত কাছ থেকে ওর বুকের মধ্যে সফট নোজ বুলেট ঢুকলে যা হওয়ার তাই হলো। রোরোর পুরো শরীরটা শূন্যে 2 হাত ছিটকে উঠে বালির ওপরে চিত হয়ে পড়ল। নীল, কি করলি? চলো চলো, বাঁচতে চাও তো দৌড়ো, চলো। দৌড়তে দৌড়তে যখন প্রায় 1 কিলোমিটার রাস্তা পেরিয়ে গেছি, আর একটা বাঁক ঘুরলেই যখন নুমাইদের ব্যারাক চোখের আড়াল হয়ে যাবে, তখন একবার থামলাম। সুরজিৎদাকে বললাম, একটু দাঁড়াও, এখানে 1 মিনিট দাঁড়ালে খুব একটা ক্ষতি হবে না, 2টো জিনিস চেক করার আছে। এই বলে বাইনোকুলারটা চোখে লাগালাম। ঠিক 1 মিনিট বাদেই বাইনোকুলারটা সুরজিৎদার হাতে ধরিয়ে দিয়ে বললাম,
তুমিও একবার দেখে নাও, ওই যে দুটি শরীর বালির ওপর দিয়ে বুকে হেঁটে ভাঙা ব্যারাকের দিকে ফিরে যাচ্ছে, খেয়াল করলে ওদের ঘাড়েও ঠিক রোরোর মতোই রোমশ টিউমারটা দেখতে পাবে। ওদের প্রত্যেকের ঘাড়েই ওরকম একটা করে আছে। তার চেয়েও যে দৃশ্যটা আরও ভয়ঙ্কর, সেটা যেন মিস করো না। রোরোর শরীরটা যেহেতু ডিস্ট্রয় করে দিয়েছি, তাই ওর ঘাড়ের টিউমারটা এখন অনাথ হয়ে বালির উপর দিয়ে ওই দেখো গড়িয়ে গড়িয়ে ওই ব্যারাক বাড়ির আড়ালেই লুকোতে যাচ্ছে। সরি, চেহারায় টিউমারের মতন মনে হলেও ওদের টিউমার বলা ঠিক নয়। ওরা তো আর আমাদের অসুখ নয়, ওরা এলিয়েন। মানুষের সুষুম্না কাণ্ডে চোষক বিধিয়ে আটকে থাকে, দখল করে নেয় মানুষের গোটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে। সুরজিৎদার অবশ্য এসব দেখতে 1 মিনিটের থেকে একটু বেশি সময় লাগলো, কারণ একজন পক্ষীতত্ত্ববিদের কাছে বাইনোকিউলারের ব্যবহার যদিও শ্বাস প্রশ্বাস নেওয়ার মতোই সহজ, তবুও সুরজিৎদার 2 হাতই যেহেতু তখন থরথর করে কাঁপছিল, তাই ফোকাস করতে একটু দেরি হলো। অল্প কিছুক্ষণ আগেই আমরা ক্যাম্পে ফিরে এসেছি। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করছি, এরকম সাংঘাতিক অভিজ্ঞতার পরেও আমার নার্ভ কিন্তু অদ্ভুত ঠান্ডা রয়েছে। দুপুরবেলার সেই অস্বস্তি আমাকে ছেড়ে চলে গিয়েছে। যেহেতু আমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি, তাই আমি এখন আবার পুরনো নীল চ্যাটার্জি, যে নীল চ্যাটার্জি অলৌকিকে বিশ্বাস করে না কিন্তু বিপদকে ভালোবাসে। সুরজিৎদা খুবই গুম মেরে রয়েছে। মাঝখানে একবার আমাকে বলেছিল, তুই তুই ঠান্ডা মাথায় একটা মানুষ খুন করলি? কি করলি নীল? আমি একটা মানুষের খোলসকে ভেঙে ফেলেছি, শুধু একটা এলিয়েনকে উদ্বাস্তু করে দিয়েছি। কথাটা ওকে হজম করার জন্যে একটু সময় দিয়ে বলেছিলাম। তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো সুরজিৎদা? রোরোর মুখ দিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলছিল একটি এলিয়েন। কেন বলছিল জানি না, মনে হয় মজা পাচ্ছিল বলতে। বেড়াল যেমন ইঁদুরকে মেরে ফেলার আগে তাকে নিয়ে খেলা করে মজা পায়, সেই রকম। তবে যতটুকু বলেছিল তার মধ্যে ভুল কিছু নেই। এই দ্বীপে পা দেওয়া মাত্র শ্রীকান্ত আর রোরোকে সত্যিই 2 নুমাই আক্রমণ করেছিল। সত্যিই রোরো সেই 2 নুমাইকে গুলি করে মেরে ফেলেছিল। কিন্তু তারপরে যা হয়েছিল সেটা ওই এলিয়েনের মুখ থেকে আমরা শুনিনি। না শুনলেও আন্দাজ করা কঠিন নয়। ওদের মেরে ফেলার পরে ওই 2 নুমাইয়ের ঘাড়ের টিউমার দুটি সঙ্গে সঙ্গেই শ্রীকান্ত যোগী আর রোরোর ঘাড়ে কামড়ে ধরে ওদেরই নুমাই বানিয়ে ফেলেছিল। তুই কি বলছিস নীল? হ্যাঁ, শ্রীকান্ত যে এই পুরো এক্সপিডিশনটা অ্যারেঞ্জ করলো, যার সঙ্গে আমরা কদিন আগেই অতটা সময় কাটিয়ে এলাম, সে নুমাই? আমি যদি বলি নুমাই বলেই ও এই এক্সপিডিশনটা অ্যারেঞ্জ করেছে, যদি বলি এলিয়েনরা এইভাবে বাইরের জগতে ছড়িয়ে পড়তে চাইছে। কিভাবে? ধরো আজ রাতেই তোমার আর আমার নার্ভাস সিস্টেমে ওরকম 2টি এলিয়েন তাদের চোষক ঢুকিয়ে দিল, আমরাও হয়ে গেলাম এলিয়েন। কিন্তু তারপরেও আমাদের চেহারা এবং কথাবার্তায় বিশেষ কোনো বদল এলো না। আমরা অস্ট্রেলিয়া কিংবা ভারতে ফিরে গিয়ে রড্রিগেজ লিজার্ড আউলের আবিষ্কারের কথা বেছে বেছে কয়েকজন আগ্রহী মানুষকে বললাম। মানে আমাদের মুখ দিয়ে এলিয়েনরাই বলালো আর কি। এবং আমাদের কথা শুনে তারাও এলেন এই দ্বীপে, আর তারপর ফিরে গেলেন এলিয়েন হয়ে। এইভাবেই একটা চেইন রিয়াকশন। থাম থাম থাম! চোখের সামনে 2 হাত তুলে বিকৃত মুখে চিৎকার করে উঠল সুরজিৎদা। থাম নীল, আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ সুরজিৎদা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। রোরোর ঘাড়ে যে এলিয়েনটা কামড়ে বসেছিল তাকে তো আমরা উদ্বাস্তু করে দিয়েছি, সে তো আজ নতুন শিকার খুঁজবেই। তাই একটা রাত, আজকের রাতটা শুধু খুব সাবধানে কাটাও। কাল ভোরবেলায় জেকব ওর মার্লিন বোট নিয়ে এসে ওইখানে দাঁড় করাবে। ব্যাস, শুধুমাত্র দামি জিনিসগুলো ব্যাগে ভরে নিয়ে এই প্রেতের দ্বীপটাকে টাটা করে আমরা চলে যাব। টেন্ট ফেন্ট সব যেমন পড়ে আছে থাকবে, পরে না হয় আবার আসা যাবে। তারপর পোর্ট ম্যাথিউরায় পৌঁছে শ্রীকান্তকে চুষে খাওয়া এলিয়েনের কি ব্যবস্থা করা যায় সেটা দেখতে হবে। বেশ, কি করতে হবে বল, কি করতে হবে? দেখো, আমি কাল সারা রাত জেগেছি, তার উপর আজ সারাদিনের এই ধকল। আমি আর চোখ খুলে থাকতে পারছি না। আমার ঠিক 4 ঘন্টা ঘুম দরকার। এই সময়টুকুর জন্যে তোমাকে জেকবের রিভলভারটা দিয়ে রাখছি।
আমি জানি স্বীকার না করলেও আমেরিকায় থাকতে তুমি শুটিংয়ের স্মল আর্মস সেকশনে অনেক প্রাইজ জিতেছিলে। কোনো মানুষ কিংবা নারকেল টাইপের জিনিস বেড়া টপকাবার চেষ্টা করলে জাস্ট সেটাকে গুলি করে উড়িয়ে দিও, দুবার ভেবো না। সুরজিৎদা এখন বাইরে গিয়ে বেড়াটাকে ঠিকঠাক করছে। সেই সুযোগে আমি খুব দ্রুত এইটুকুই লিখে রাখলাম। সত্যি আমি আজকে আর চোখ খুলে রাখতে পারছি না। 24শে ফেব্রুয়ারি, রাত 11টা। এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। সবে যখন ভাবছি খেলাটায় জিতে গিয়েছি, ঠিক তখনই আবিষ্কার করলাম আসলে সব হারিয়ে বসে আছি। তারপর অবশ্য না, এলোমেলোভাবে লিখে লাভ নেই, শুরু থেকে লিখি। রাত ঠিক 1টায় মোবাইলের অ্যালার্ম শুনে ঘুম ভাঙল। ঘণ্টা চারেক ঘুমই আমার পক্ষে যথেষ্ট। কাজেই সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে পড়লাম। দেখলাম সুরজিৎদা টেন্টের দরজার কাছে ডেক চেয়ারটায় বসে তীক্ষ্ণ নজরে বাইরেটা দেখছে। কোলের উপরে যে শুধু রিভলভারটাই রাখা আছে তাই নয়, দরজার দুপাশে দুটো সোলার লাইট এমনভাবে বসিয়ে রেখেছে যে দরজা থেকে বেড়ার আগর অবধি সেই আলোয় উজ্জ্বল হয়ে রয়েছে। সুরজিৎদার হাতটা মুঠোর মধ্যে নিয়ে বললাম, সাবাস ডক্টর সান্যাল, রিটায়ার করার পরে আপনার সিকিউরিটি সার্ভিসের চাকরি পাকা। যান, এবার আপনি একটু গড়িয়ে নিন, বাকি রাতটা আমি যাচ্ছি। সুরজিৎদা মুচকি হেসে বাধ্য ছেলের মতন মাথা অবধি চাদর টেনে ঘুমিয়ে পড়ল। বলাই বাহুল্য, কাল রাতে আমরা একই টেন্টে শুয়েছিলাম। আমি রিভলভারটা হাতে নিয়ে বেরিয়ে একবার ক্যাম্পের চারিদিকটা চক্কর দিয়ে এলাম। আকাশে চাঁদের আলো ছিল। যতদূর চোখ গেল সন্দেহজনক কিছুই দেখতে পেলাম না। অবশেষে টেন্টের ভেতরে ঢুকে সুরজিৎদার ছেড়ে যাওয়া চেয়ারে বসে পড়লাম। রাত কেটে গেল, শুরু হলো পাখির ডাক। আরেকটু বাদেই পাখির ডাকের চেয়েও মধুর একটা শব্দ কানে এলো। দূর থেকে ভেসে আসা ফিশিং বোটের ইঞ্জিনের গুটগুট আওয়াজ। আমি লাফিয়ে উঠে ঘুমন্ত সুরজিৎদাকে ধাক্কা দিয়ে জাগালাম। সুরজিৎদা, সুরজিৎদা, ওঠো ওঠো ওঠো, বোট এসে গেছে, সুরজিৎদা ওঠো। জিনিসপত্র গোছানোই ছিল। আমরা ক্যাম্পের বাইরে বেরোনো মাত্রই বোটের ডেক থেকে জেকব বাঁচ খাই গলায় চেঁচালো, কি ব্যাপার, টেন্ট তোলেননি কেন? বলেছিলাম না আমি দাঁড়াবো না, ছেলেটাকে পাঠাবো, আপনাদের হেল্প করবে। কোনো দরকার নেই, তোমরা বোট থেকে নেমো না, আর বোটের ইঞ্জিনের স্টার্টও বন্ধ করো না, টেন্ট এখানেই থাক। আমরা দুজন পিঠে পিঠ ঠেকিয়ে হাঁটছিলাম। সুরজিৎদার মুখ বোটের দিকে আর আমি দ্বীপের দিকে মুখ করে পিছনে হাঁটছিলাম। আমার হাতে ছিল জেকবের রিভলভারটা। জেকব পোড় খাওয়া মাল্লা। ও আমাদের দেখেই বুঝে নিয়েছিল ভয় পাওয়ার মতন কিছু ঘটেছে। এক দৌড়ে কেবিন থেকে একটা হাতি মারার রাইফেল নিয়ে এসে আমাদের ফেরার পথটুকু কভার করে দাঁড়ালো। চিৎকার করে বলল, টেক ইট ইজি ম্যান, জেকব ইজ হিয়ার, টেক ইট ইজি। আমার মুখ টেন্টের দিকে ফেরানো ছিল বলেই দেখতে পাইনি। কখন জেকবের পাশেই আরেকজন এসে দাঁড়িয়েছিল, শ্রীকান্ত যোগী। আমরা দুজন যখন কাঠের মই বেয়ে ডেকে উঠছি, তখনই শ্রীকান্ত উদ্বিগ্ন মুখে আমাদের দিকে এগিয়ে এলো। আমি চাপা স্বরে সুরজিৎদাকে বললাম, গুলি চালাবো। তুই এরকম ট্রিগার হ্যাপি হয়ে গেলি কবে থেকে নীল? মানুষ মারাটা তো একেবারে ডাল ভাত করে ফেলেছিস দেখছি। লিভ ইট টু মি, আমি 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 দেখছি। আমার প্রচণ্ড অভিমান হলো। সুরজিৎদা কি এত তাড়াতাড়ি সব কথা ভুলে গেল? নুমাইদের কথা, রোরোর কথা। আমি আর কিছু না বলে পিঠ থেকে মালপত্রগুলো বোটের ডেকে ফেলে দিয়ে জেকবের কেবিনের মধ্যে ঢুকে ওর পাশে বসলাম। আর চোখে দেখলাম শ্রীকান্ত আর সুরজিৎদা ডেকের অন্য প্রান্তে রাখা দুটো ডেক চেয়ারে পাশাপাশি বসেছে। শ্রীকান্তর মুখ দেখে মনে হচ্ছে ও সুরজিৎদার কাছে গত কয়েকদিনের ঘটনা শুনছে এবং ভান করছে যেন কি ভীষণ শিহরিত হচ্ছে সেই সব গল্প শুনে। ভেবে দেখলাম এই বোটের মধ্যে অন্তত শ্রীকান্তর কাছ থেকে আমাদের কোনো ভয় নেই, কারণ শ্রীকান্ত নিজের আসল পরিচয় সহজে প্রকাশ করতে চাইবে না। তবে ঠিক করলাম ম্যাথিউ রায় পা দিয়েই পুলিশের হেল্প নিয়ে ওকে কোণঠাসা করব। আমরা বোটে ওঠা মাত্রই জেকব ফুল থ্রটল মেরে ওর ফিশিং বোট ছুটিয়ে দিয়েছিল ম্যাথুরার দিকে। তখন সবে পূর্ব দিগন্তে সূর্য উঠছে। ক্লান্ত শরীরটাকে একটা চেয়ারে এলিয়ে দিয়ে আমি একবার পিছন দিকে তাকালাম।
প্যারাকিট আইল্যান্ডের তটরেখা দূর থেকে আরও দূরে চলে যাচ্ছে। রূপলি বালির সৈকতের ওপরে আমাদের নীল টেন্ট দুটো তখনও দেখতে পাচ্ছিলাম। হাজারে হাজারে ছোট টিয়া পাখির ঝাঁক পাহাড়ের গায়ে এক গাছ থেকে উড়ে অন্য গাছের মাথায় গিয়ে বসছিল। তাদের বহুবর্ণ পালক ভোরের আলোয় নানা রঙের ফুলের মতো ঝিলিক দিচ্ছিল। অথচ কি বিভৎসতা যে লুকিয়ে আছে ওই সৌন্দর্যের আড়ালে সে তো আমি জানি। কিছুক্ষণের মধ্যেই প্যারাকিট আইল্যান্ড দিগন্তে হারিয়ে গেল। জেকব ওর চেলার হাতে স্টিয়ারিং ধরিয়ে দিয়ে আমার পাশে এসে বসল। তার আগেই অবশ্য ছেলেটি আমাদের সবাইকে ভরপেট ব্রেকফাস্ট আর চা খাইয়ে দিয়ে গেছে। জেকব বলল, আপনাদের জ্যান্ত দেখতে পাবো বলে আশা করিনি। এবার বলুন তো স্যার, কি দেখলেন ওখানে? প্রায় সবই বললাম ওকে, শুধু রোরো আর শ্রীকান্ত যোগীর নুমাই হয়ে যাওয়ার কথাটুকু বললাম না। ও সহ্য করতে পারবে না। তবে আশ্চর্য লোক বটে জেকব। সব শুনে মন্তব্য করল, মৃত মানুষেরা ওখানে ঘুরে বেড়াচ্ছে, এই তো মোদ্দা কথা। তাহলে ভূতের চেয়ে কমই বা কি হলো? না স্যার, আপনার কাছ থেকে যা শুনলাম তার একটি কথাও আমার মুখ থেকে বেরোবে না। আমি চাই না ওই আইল্যান্ডে প্রেত নেই, এই আনন্দে নাচতে নাচতে ওখানে গিয়ে আমার ভাই বন্ধুরা এলিয়েনের হাতে মারা পড়ুক। ভারী নিশ্চিন্ত হলাম জেকবের কথা শুনে। আমিও ঠিক এইটাই চাইছিলাম। হঠাৎই মনে পড়ে গেল জেকবকে তো কয়েকটা জিনিস দেওয়ার আছে। ব্যাগ খুলে প্রথমে রিভলভারটা ওর হাতে ফেরত দিয়ে বললাম, এইটা আমাদের প্রাণ বাঁচিয়েছে জেকব। এই রিভলভারটা ছিল বলেই নুমাইরা আমাদের ধারে কাছে ঘেঁষেনি। তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। তারপর একটা খবরের কাগজের প্যাকেট ওর হাতে ধরিয়ে বললাম, আর এর মধ্যে আর্চিবল্ড সাহেবের কিছু অস্থি রয়েছে। তুমি ম্যাথুরার কোনো চার্চের সমাধি ক্ষেত্রে তোমার পূর্বপুরুষের এই দেহাবশেষের সমাধির ব্যবস্থা করো। আর এটাও নাও। আরও একটা ছোট প্যাকেট জেকবকে দিলাম। ও সেটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো আর্চিবল্ডের সোনার লকেট। জেকবকে বুঝিয়ে বলতে হলো না জিনিসটা কি। ওকে তো আর্চিবল্ড সাহেবের ভাঙা বুটের কথা বলেইছিলাম। তাছাড়া নিকোলাস আর্চিবল্ডের ইনিশিয়াল লেটার দুটো লকেটের ওপরে খোদাই করা ছিল। অনেকক্ষণ এক দৃষ্টিতে পূর্বপুরুষের অস্থি আর লকেটের দিকে তাকিয়ে থেকে জেকব ধরা গলায় বলল, এবার তো স্যার আমি বুঝতে পারছি না আপনার ঋণ কিভাবে শোধ করব। তারপর পাইলট কেবিনের আলমারি খুলে জিনিসগুলো রেখে দিয়ে আবার স্টিয়ারিং হাতে দাঁড়ালো। যেভাবে ঘন ঘন শার্টের হাতে চোখ মুছছিল তাতে অবশ্য মনে হচ্ছিল না দাঁড়ালেই ভালো করত। ভাগ্যিস ভারত মহাসাগরে গাড়ির নিচে মানুষ চাপা পড়ার ভয় নেই। তবে পুরো সময়টাই কিন্তু আমি একাই জেকবের সঙ্গে কথা বলে গেলাম। সুরজিৎদা একবারও উঠে এলো না তো বটেই, আমাদের দিকে ঘাড় ঘুরিয়ে অবধি তাকালো না। আমি কিছুক্ষণ বাদে ওদের কাছে গিয়ে বললাম, সুরজিৎদা, এই গরমে গায়ে জ্যাকেটটা চড়িয়ে রেখেছো কেন? ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে নাও না। অদ্ভুত ব্যাপার। সুরজিৎদা কোনো উত্তর দিল না। কি আর করব? আমি আমার কেবিনে ঢুকে পোশাক বদলে ক্যামেরাগুলো সাফ করতে বসলাম। হঠাৎ জেকবের শাগরেদ দরজার কাছ থেকে মুখ বাড়িয়ে বলল, স্যার স্যার শিগগির যান, ক্যাপ্টেন আপনাকে ডাকছেন। এই বলে ডেকের দিকে দৌড় লাগালো, আর আমিও ওর পেছন পেছন দৌড়ালাম। ডেকে পৌঁছতেই জেকব ইশারা করে আমাকে ওর কেবিনের মধ্যে ডাকলো। তারপর গলা নামিয়ে একটু মজার সুরে বলল, ওদের বলিনি, ওরা এসবের মজা বুঝবে না। কি বলনি ওদের জেকব? আর আমাকেই বা কি দেখতে ডাকলে? জেকব বিশাল কাঁচের উইন্ডস্ক্রিনের মধ্যে দিয়ে দূরে সমুদ্রের একটা অংশের দিকে নির্দেশ করল। দেখলাম সেই জায়গাটায় মাঝে মাঝে জলের গভীর থেকে রূপলি কি যেন ঝিলিক দিয়ে উঠছে। অবাক হয়ে বললাম, ওগুলো ওগুলো কি? আগে দেখেননি তো? ডলফিনের ঝাঁক। একটু দাঁড়ান, আমি বোটটা ওদিকে নিয়ে যাচ্ছি। জানেন তো, ডলফিনের মতন গ্রেসফুল আর বুদ্ধিমান জীব খুব কম আছে। মাঝে মাঝে মনে হয় ওরা এমন অনেক কিছু বোঝে যেগুলো
আমরা মানুষেরা বুঝি না। জেকাব বোটের মুখটা একটু ঘুরিয়ে দিল, কিছুক্ষণ বাদেই আবার বলল, মজার কাণ্ড দেখুন স্যার। আরে আমি যাব কি, আমাদের দেখতে পেয়ে ওরাই তো এদিকে ছুটে আসছে। মানুষ ভালোবাসে তো ওরা, খুব ভালোবাসে। আমাদের আর ডলফিনের ঝাঁকের মধ্যে দূরত্ব ক্রমশ কমে এলো। আমোদে জীবগুলো মাঝে মাঝেই যেন আমাদের খেলা দেখানোর জন্যই জলের ভেতর থেকে লাফিয়ে উঠে দুটো ডিগবাজি খেয়ে আবার সুন্দর জলের নিচে তলিয়ে যাচ্ছে। তন্ময় হয়ে ওদের খেলা দেখছিলাম। হঠাৎই শব্দটা শুনতে পেয়ে আমি আর জেকব দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালাম। দেখলাম কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছে সুরজিৎ দা আর শ্রীকান্ত। জেকবের সাগরেদ আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ছে। হোয়াট দ্য হেল! আমি কিছু করার আগেই জেকব ওর বিশাল চেহারাটা নিয়ে ছেলেটার দিকে দৌড়ে গেল, কিন্তু স্টিয়ারিংটা ছেড়ে দেওয়া মাত্রই বোটের গলুইটা অনেকখানি তলিয়ে গেল। সুরজিৎ দা এবং শ্রীকান্ত দুজনেই টাল সামলানোর জন্য ঝুঁকে পড়ল সামনের দিকে। আর তখনই দেখতে পেলাম ওদের দুজনেরই ঘাড়ে টিউমার। হ্যাঁ, সুরজিৎ দারও, জেকাবও দেখেছে। আর চোখে দেখলাম ওর হাতটা এগিয়ে যাচ্ছে দরজার পাশের দেওয়ালে কাবার্ডের দিকে, যেখানে রিভলভারটা রাখা আছে। কিন্তু ওটায় হাত দেওয়ার সুযোগ কেউ পাবে? ইতিমধ্যেই সুরজিৎ দা এবং শ্রীকান্ত সোজা হয়ে দাঁড়িয়েছে। সুরজিৎ দা তাকিয়ে আছে আমার দিকে, ওর ঠোঁটে সেই শান্ত হাসি আর চোখের মণি দুটো আস্তে আস্তে বেগুনি হয়ে উঠছে। অনুমান করলাম শ্রীকান্ত নিশ্চয়ই একইভাবে জেকাবের চোখে চোখ রেখেছে। মনে পড়ল শ্রীকান্ত বোট চালাতে জানে। তার মানে আমাদের তিনজনকে মেরে ফেলতে পারলেই এই বোট ওদের, ওর আর সুরজিৎদার। তার মানেই প্যারাকিট আইল্যান্ডের নুমাইদের। আর এরপর ওরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারবে। চিন্তাটা মাথায় আসা মাত্রই আমার ভেতরে যেন একটা বিস্ফোরণ ঘটে গেল। যে সম্মোহনটা আমাকে আস্তে আস্তে জড়িয়ে ধরছিল সেটা ওই একটা ধাক্কায় উড়ে গেল। বোটটা একবার পেছনের দিকে হেলে পড়া মাত্রই আমি আমার শরীরটাকে লম্বা করে ভাসিয়ে দিলাম ওদের দিকে। আমার দুটো পা সজোরে ওদের দুজনের বুকে গিয়ে লাগলো এবং পরক্ষণেই কেবিনের উঁচু দরজা থেকে ওরা সোজা রেলিং টপকে পড়ল গিয়ে সমুদ্রের জলে। একবার চিৎকার করার সময়ও পেল না। আমি আর জেকব রেলিং ধরে ঝুঁকে পড়লাম। ওরা দুজনে তখন প্রাণপণে সাঁতরে বোটটাকে ধরার চেষ্টা করছে। আমরা ওদের ঘাড়ের ওপরে রোমশ টিউমার দুটোকে পরিষ্কার দেখতে পেলাম। মনে হলো টিউমার দুটোও যেন আমাদেরকে দেখছে। ওরা যখন দম নেওয়ার জন্য মুখ তুলছিল তখন ওদের চোখে দেখতে পাচ্ছিলাম শান্ত ঘাতকের দৃষ্টি, যেমন দৃষ্টি কাল বিকেলে রোরোর চোখে দেখেছিলাম। জলের ভেতরে ওদের চারটে হাত বোটের প্রপেলারের থেকেও বেশি স্পিডে স্ট্রোক দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই বোটের গায়ে টাঙিয়ে রাখা লাইফ বেল্টগুলো ওরা হাতের নাগালে পেয়ে যাবে। জেকব বোধহয় কেবিন থেকে রিভলভারটা আনবার জন্যই ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু তার আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। বোটের পিছন দিক থেকে দুটো ডলফিন মসৃণ গতিতে জল কেটে এগিয়ে এলো। গতি একটুও না কমিয়ে ওরা শ্রীকান্ত, যোগী আর সুরজিৎদার শরীরের ওপর দিয়ে সাঁতার কেটে চলে গেল বোটের সামনের দিকে। শুনতে পেলাম রিন রিনে তীক্ষ্ণ এবং অমানুষিক একটা শব্দ। শুনলাম না ভাইব্রেশনের মতো অনুভব করলাম, এখন লিখতে গিয়ে মনে করতে পারছি না। তবে যাই হোক, ওটা যে এলিয়েনদের মরণ আর্তনাদি ছিল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। একটু বাদেই নীল জলের ওপরে ভেসে উঠল অদ্ভুত এক সবুজ তরলের দুটো সরু ধারা, এলিয়েনদের রক্ত। মনে পড়ে গেল রোরো কাল কথার মধ্যে বলেছিল বটে, কাছিম, ব্যারাকুডা আর ডলফিনদের প্রিয় খাদ্য ওই এলিয়েনরা। 26শে ফেব্রুয়ারি সকাল 10টা। মরিশাসের সিউ সাগর রামগুলাম এয়ারপোর্টে বসে ডায়েরি লিখছি। আপাতত এটাই শেষ এন্ট্রি, এরপর আবার কবে লিখব জানি না।
মাথুরা থেকে একটু আগেই এখানে এসে পৌঁছেছি। এখান থেকে মুম্বাইয়ের ফ্লাইট ধরে তারপর কলকাতায় ফিরব। সুরজিৎদাও কলকাতাতেই কদিন কাটিয়ে তারপর অস্ট্রেলিয়া যাবে। কাল অর্থাৎ 25 তারিখ পুরো দিনটাই আমার কেটেছে ম্যাথিউরার হসপিটালের লাউঞ্জের কেবিনে। জেকব আর মিকোবু সারাক্ষণ সঙ্গেই ছিল। তবে যতটা ভয় পেয়েছিলাম অতটা কিছু হয়নি। সুরজিৎদার শ্রীকান্তকে জল থেকে তোলার পরে ফার্স্ট এইডের ব্যবস্থা তো আমরাই করেছিলাম, মানে ওই পেট থেকে জল বার করা, ঘাড়ের ক্ষতে ওষুধ লাগানো, এইসব। তারপরেও ম্যাথিউরায় পৌঁছানোর পরে ওদের হাসপাতালে নিয়ে আসতে হলো প্রধানত ব্লাড দেওয়ার জন্য। শ্রীকান্ত যোগী তো বেশ অ্যানিমিক হয়ে পড়েছিল। স্বাভাবিক, 2 মাসের ওপরে বেচারার শরীর থেকে একটা পরজীবী রক্ত খেয়েছে। প্রথম হুঁশ ফেরার পর ঘোরের মধ্যে শুধু একবার বলল, মিসেস চ্যাটার্জি, মিসেস চ্যাটার্জি, আপনাকে আপনাকে কি বলে ধন্যবাদ দেব জানি না। আমায় না ধন্যবাদ দিতে হলে দাও ওই ডলফিন দুটোকে। এখন ওরা দুজনেই মোটামুটি ফিট, শুধু দুজনেরই জীবন থেকে কিছুটা করে সময় হারিয়ে গিয়েছে। শ্রীকান্তর বেশি, সুরজিৎদার কম। রোরোর সঙ্গে প্যারাকিট আইল্যান্ডে পা দেওয়ার পরেই কয়েকটি উলঙ্গ মানুষ ওদের দিকে টলতে টলতে এগিয়ে এসেছিল, এইটুকুই মনে পড়ছে শ্রীকান্তর। তারপরেই নাকি ওর মনে পড়ছে মার্লিন বোটের নিচে হাবুডুবু খাওয়ার কথা। এই দুটো ঘটনার মাঝখানে একা একা বোট চালিয়ে ম্যাথিউরা ফিরে আসা, সুরজিৎদার সঙ্গে ইমেলের ফোনে কথাবার্তা, আমাদের এক্সপিডিশনের অ্যারেঞ্জমেন্ট, এমনকি 19 তারিখে আমাদের ম্যাথিউরা থেকে রওনা করিয়ে দেওয়া এবং আমাদের ফিরিয়ে আনার জন্য আবার 24 তারিখে প্যারাকিট আইল্যান্ডে যাওয়া, এসব কিছুই ওর মনে নেই। সোজা কথায়, ঘাড়ে যতক্ষণ এলিয়েনের কামড় ছিল ততক্ষণের স্মৃতি বলতে কিছুই নেই শ্রীকান্তর মাথায়। একইভাবে সুরজিৎদার মনে পড়ছে 23 তারিখ রাতে কাঁটা ঝোপের বেড়া ঠিক করার মুহূর্তটা। তখনই নিশ্চয়ই ঝোপের আড়াল থেকে কোনো এলিয়েন ওর ঘাড় কামড়ে ধরেছিল, কারণ তারপরেই ওর যা মনে পড়ছে তা ওই মার্লিন বোটের নিচে হাবুডুবু। এইটা শোনার পর থেকেই আমার নিজের উপর বেশ রাগ ধরছে। কেন সুরজিৎদাকে তখন একা বেরোতে দিয়েছিলাম? তাছাড়া রাতটা অত শান্তিতে কেটে যাওয়ার পরেও কেন আমার সন্দেহ হয়নি? বিশেষত আমি নিজেই যেখানে নিশ্চিত ছিলাম এলিয়েনরা অ্যাটাক করবেই। কি আর করা যাবে, কোনো না কোনো ভুল তো মানুষের হয়েই যায়। তবে একটা জিনিস বুঝতে পারছি, স্মৃতি হারিয়ে ফেলার জন্য শ্রীকান্ত বা সুরজিৎদার ব্রেনকে যেমন দোষ দেওয়া যায় না, তেমনি তাই নিয়ে খুব একটা চিন্তারও কিছু নেই। কারণ মাঝের সময়টা তো ওদের ব্রেন ঘুমিয়েছিল। তখন ওদের হয়ে কাজগুলো যারা করছিল তারা এতক্ষণে নিশ্চয়ই ডলফিনের পেটে হজম হয়ে গেছে। কিন্তু আমাদের এই অভিযানের তাহলে কি হবে? একটু সুস্থ হয়ে সুরজিৎদা একটা প্রস্তাব দিল। শোনো তোমরা, এই অভিযানে যা যা ঘটেছে সেসব কথা, এমনকি লেজার আউলের ভিডিও পর্যন্ত আমরা কোথাও প্রকাশ করব না। তাহলে ওই দ্বীপে এলিয়েনদের খোঁজে পুলিশ, মিলিটারি, সায়েন্টিস্টদের তাণ্ডব শুরু হয়ে যাবে। আর গত 1.5 কোটি বছর ধরে প্রকৃতির হাতে একটু একটু করে যে অসামান্য ইকোসিস্টেমটা তৈরি হয়েছে, সেটা 1 মাসের মধ্যে তছনছ হয়ে যাবে। তাছাড়া নুমাইরা মারা গেলে এলিয়েনরা তো এমনি শেষ হয়ে যাবে। যা দেখে এসেছি তাতে মনে হচ্ছে সেই দিনের আর খুব বেশি দেরি নেই। শ্রীকান্তর জন্য যদিও খুবই খারাপ লাগছে, বেচারা যখন ওর আসল ফুর্তিবাজ মূর্তিটা ফিরে পেল তখনই আমাদের বিদায় নিয়ে চলে আসতে হচ্ছে। তবে সেই জন্যই ফিরতি পথ ধরার আগে ওকে কথা দিয়ে আসতে হয়েছে, আমরা দুজনেই আবার সামনের বছর ম্যাথিউরায় আসব। না, প্যারাকিট আইল্যান্ডে নয়, অন্য কোনো দ্বীপে ক্যাম্প করে পাখি দেখব আমরা। এমন কোনো দ্বীপ যেখানে হয়তো কোনো রেয়ার বার্ড থাকবে না, কিন্তু একটা ছোট ধীবর পল্লী থাকবে। তারা চাঁদ ওঠার পরে গিটার বাজিয়ে গান গাইবে, মেয়েরা সেই গানের সুরে গলায় কেয়া ফুলের মালা দুলিয়ে নাচবে। আর যাই করুক, তারা অন্তত
মানুষের রক্ত খেতে চাইবে না। শুনলেন সৈকত মুখোপাধ্যায়ের সাইফাই অ্যাডভেঞ্চার কাহিনী প্রেতের দ্বীপ প্যারাকিট। গল্প পাঠ ও নীল চ্যাটার্জির চরিত্রে দীপ বসু, সুরজিৎ সৌভিক ঘোষ সরকার, স্টিফেন ইন্দ্রনীল ভাদুরী, শ্রীকান্ত যোগী অভিজিৎ, মিকোবু মির্চি সায়ন, রোরো অগ্নি, জেকব অংশুমান পাল, সঙ্গে মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা আবহ সঙ্গীত সৌম ও শুভ, সহায়তায় চিরন্তন বিশ্বাস, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, প্রচার সহায়তায় অধিরাজ শতদ্রু, শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, কাহিনীর সূত্রধার এবং সৃজনশীল পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী।